শিবায়। নমস্কার। ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদাময়ী, নাট্যাচার্য গিরিশ ঘোষ, মা কালী, মা নাচিন্দা, মা মনসা, বাবা লোকনাথ ও বাবা ভোলানাথের চরণে শতকোটি প্রণাম জানিয়ে উপস্থিত যাত্রামতী দর্শকবৃন্দ ও যাত্রা কমিটির সকল সদস্যদের ভোলানাথ অপেরার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি শ্রীকান্ত ধারা ও ভগবতী ধারা প্রতিষ্ঠিত, শ্যামল ধারা নিবেদিত, নিয়তি ধারা প্রযোজিত চলচ্চিত্র, সিরিয়াল ও যাত্রার অপ্রতিদ্বন্দ্বী গায়ক ও নায়ক শুভায়ু মুখার্জি, যাত্রার দুষ্টু মিষ্টি গায়িকা ও নায়িকা জয়া ভট্টাচার্য এবং নরম মনের গরম ভিলেন মিলন কুমার অভিনীত আজকের যাত্রাপালা ঘরের শত্রু বিভীষণ। রচনা ভোলানাথ রায়, নির্দেশনায় তপন চ্যাটার্জি, সম্পাদনা ও সহ নির্দেশনায় মিলন কুমার। শ্রেষ্ঠাংশে ব্লাহটি নায়িকা মিস জুলিয়া, গায়ক নায়ক কুমার অরণ্য, অশোক কুমার, কুমার অপু, কুমার আশিস, নিমাই কুমার, সচিন কুমার, মিস সরস্বতী এবং মমতাময়ী অনুরাধা। যন্ত্র সঙ্গীতে দীপক বিন্দাই, রাম মণ্ডল, মনোরঞ্জন আদক ও রাজু বিন্দাই। সুর প্রচলিত ও শুভায়ু মুখার্জি, আবহ পরিকল্পনায় দীপক বিন্দাই, নৃত্যে মিস জুলিয়া, আলো ধ্বনি মা সন্তোষী সাউন্ড, নিয়ন্ত্রণে মাস্টার রবি ও বাদল চক্রবর্তী। একটি বিশেষ ঘোষণা, যে সমস্ত বাঁশের খুঁটিতে মাইকের হর্নগুলি বাধা আছে সেগুলো ধরে কেউ নাড়াচাড়া করবেন না। হর্নগুলি ঘুরে গেলে আপনাদের যাত্রা শুনতে বা আমাদের শোনাতে উভয় পক্ষেরই অসুবিধে হবে। কলকাতা নন্দকুমার হাইরোড, বেলদার যে কোনো যাত্রার দল এবং অর্কেস্ট্রা, ডান্স ট্রুপ, বাউল ও চলচ্চিত্রের শিল্পীর জন্য যোগাযোগ করুন গীতশ্রী যাত্রা বুকিং অফিস, পরিচালক শ্রী সুনীল রাউল, রুইনান সবক। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, টিভিএস শোরুম, মেসাস বিএস মোটরস, টিভিএস কোম্পানির যে কোনো টু হুইলার গাড়ি কেনার জন্য সত্তর যোগাযোগ করুন। প্রোপাইটার প্রসঞ্জিৎ মণ্ডল। এক্সচেঞ্জ অফার এবং অল্প ডাউন পেমেন্টে গাড়ি কিনুন, সাথে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যান একটি মোবাইল ও একটি হেলমেট। শোরুম ডিহি ফলসা, পোস্ট বাদলপুর, থানা সবং, জেলা পশ্চিম মেদিনীপুর। ঘোষণাগুলি এখানেই শেষ হলো। শুরু হচ্ছে 1427 সালের চ্যালেঞ্জ সৃষ্টিকারী ভোলানাথ অপেরা পরিবেশিত সামাজিক যাত্রাপালা। সরলতার সুযোগ দিয়ে ঘরে এনেছি আপনজন, অমানবিকতার অত্যাচার দিয়ে সে হয়েছে ঘরের শত্রু বিভীষণ। আজ থেকে কয়েক বছর আগে আমার শালক ভানুপ্রতাপ চৌধুরী বাচ্চা সহ যে মহিলাকে বিয়ে করে নিয়েছিলেন এই চৌধুরী বংশকে রক্ষা করবার জন্য, সেই মহিলা হলেন গায়ত্রী বৌদি। ভানুপ্রতাপ চৌধুরীর প্রথম পক্ষের সন্তান রাজেন্দ্র প্রতাপ চৌধুরীর মা হয়ে ওঠা তো দূরের কথা, হয়ে উঠেছে রাক্ষসী। আর তার ছেলে গজেন্দ্র প্রতাপ, সে হয়েছে এই ঘরের শত্রু বিভীষণ। এ বাড়িতে দাঁড়িয়ে দেবীর মতন গায়ত্রী বৌদি আর আমাদের সবার ভগবান গজেন্দ্র প্রতাপ চৌধুরী নামে তুমি কি বলছো? বলছি গায়ত্রী বৌদি রাক্ষসী আর গজেন্দ্র প্রতাপ বিভীষণ। যা বলেছো বলেছো, ভুল করে দ্বিতীয়বার ওই কথার মুখে এনো না, তাহলে এই ঘরে ঘর জামাই হয়ে তোমাকে আর আমার সঙ্গে ইয়ে করতে হবে না। গজেন্দ্র তোমাকে একেবারে হ্যালো হাই বাই বাই করে দেবে। কেন
ও তোমাকে সোনার কেল্লা দেবে বলেছে নাকি? কেন নয়, গজেন্দ্র আমাকে এই চৌধুরীদের সম্পত্তির অন্থার ভাগ দেবে বলেছে। অঙ্গনওয়াড়ির চাকরিটা তো ফাও। ও সেই জন্য আজকাল হেলথ সেন্টারে না গিয়ে পাইকারি হারে শপিং মলে যাচ্ছ। যেতেই পারি, আমি হলাম ধনী বাপের সুখী মেয়ে। সব রেজিস্ট্রারের চাকরিটা খুইয়ে তোমার বাবার বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে বাধ্য হলেও আসলে আমি একজন শিক্ষিত ভদ্রলোক, কাজেই তোমাদের এই অন্যায় পাপ পক্ষপাতিত্ব আমি কিছুতেই মেনে নেব না। আমি এর প্রতিবাদ করব। আমিও তাহলে ওই সিরিয়ালের নায়িকাদের মতন একসঙ্গে 2-3টে বিয়ে করে তোমাকে হ্যালো হাই বাই বাই করে ডিভোর্স দিয়ে দেব। তা তুমি পারো, কারণ দাদা যদি সত্যি সত্যি এই বাড়িতে কোনোদিন ফিরে না আসেন তাহলে শুধু তুমি কেন, এবারের সবাই যা খুশি তাই করতে পারে হ্যালো হাই বাই বাই, কারণ এটাই এখন চৌধুরী বাড়ির আসল চরিত্র। তুমি কি মনে করেছো এতদিন পরে আমার দাদা ফিরে আসবে? আমার বিশ্বাস তোমার দাদা ভানুপ্রতাপ চৌধুরী একদিন না একদিন এই বাড়িতে ফিরে আসবেই। এত বছর হয়ে গেল যে মানুষটার কোনো খোঁজ খবর নেই, বেঁচে আছে কি মরে গেছে কিছুই জানি না, আর তুমি বলছো আমার দাদা ফিরে আসবে? গায়ত্রী, গজেন্দ্র, রাজেন্দ্র। আরে এ তো দাদার কণ্ঠস্বর। এই চন্দ্রা, তুমি শুনতে পাচ্ছ? তাহলে এতদিন পর দাদা নিশ্চয়ই এই বাড়িতে ফিরে আসছে। হ্যাঁ, আমি সশরীরে ফিরে এসেছি। দাদা এ কি দাদা তুমি হ্যালো হাই বাই বাই, আমি চোখে ভুল দেখছি না তো? না রে বোন না, চোখে তুই ঠিকই দেখছিস। তাই তো তোদের ভালোবাসার টানে আর ভগবানের আশীর্বাদে আমি আবার তোদের মাঝে ফিরে এসেছি। দাদা হ্যাঁ, আমিও তো সেই কথা এতক্ষণ সত্যকে বলছিলাম যে আমার বিশ্বাস আমার দাদা একদিন ফিরে আসবেই আসবেই। কি হলো হ্যালো হাই বাই বাই, আমার কথা মিলে গেল তো? হ্যাঁ, দাদা যখন এই বাড়িতে ফিরে এসেছে তখন এই বাড়ির সবার হিসেবে এবার মিলে যাবে। হ্যাঁ, মিলিয়ে নেব, সবার সব হিসেব আমি মিলিয়ে নেব। গায়ত্রীর পর যে দায়িত্ব আমি দিয়ে গিয়েছিলাম আমার গজেন্দ্র রাজেন্দ্রকে মানুষের মতো মানুষ করার, আমারও বর্তমানে সে কতটা ওদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে সেই হিসেবটাই আমি আগে মেলাবো। দাদা তারপর তোমরা কেমন আছো? আর কবে আসা হয়েছে এ বাড়িতে? 4 বছর হলো আমরা এ বাড়িতে আছি। মানে হ্যাঁ দাদা, তহবিল তছরুপের দায়ে মিথ্যে বদনাম দিয়ে রেজিস্ট্রি অফিসের চাকরিটা আমার চলে গেছে। আর আমার বাবা অফিসের কথা বিশ্বাস করে আমাকে ত্যায্যপুত্র করেছেন। সত্যব্রত, আমিও তাই ওই শ্বশুর বাড়ির সবাইকে হ্যালো হাই বাই বাই করে দিয়ে আমার সত্যকে নিয়ে এ বাড়িতে চলে এলাম। আর আমাদের দেবীর মতন বৌদি আমাদেরকে আশ্রয় দিয়ে দিল। সে তো দেবেই, ওদের স্নেহময়ী মমতাময়ীর মতো কাজ করেছে। আর আমাদের গজেন্দ্র ওই পার্টির নেতাদের সঙ্গে কথা বলে অঙ্গনওয়াড়ি আমায় একটা চাকরিও জুটিয়ে দিয়েছে। তাই নাকি? গজেন্দ্র তো চাকরির ব্যবস্থাও করে দিয়েছে। শুধু কি চাকরি, নেতা মন্ত্রী ডাক্তার পুলিশ সবাই আমার গজুকে সমীহ করে চলে। সে তো চলতেই হবে। ও যে এই বংশের বড় সন্তান, চৌধুরী বংশের মান সম্মান রক্ষার দায়িত্ব তো এখন। ডাক্তার পুলিশ সবাই আমার গজুকে সমীহ করে চলে। সে তো চলতেই হবে, কারণ ও যে বংশের বড় সন্তান, চৌধুরী বংশের মান সম্মান রক্ষার দায়িত্ব তো এখন ওর হাতেই। কিন্তু গায়ত্রীকে দেখতে পাচ্ছি না। গায়ত্রী কোথায় গেল? গায়ত্রী, গায়ত্রী তুমি কোথায়? কে আমাকে গায়ত্রী বলে ডাকছে? গায়ত্রী, আমি। কি তুমি এতদিন কোথায় ছিলে? কোনো খোঁজ নেই, কোনো রকম যোগাযোগ নেই। কি করে যোগাযোগ করব? আমি যে তোদের মৃত্যু পরিতাই ছিলাম। মানে ব্যবসার কাজে বিদেশ থেকে দেশে ফেরার পর দিল্লি থেকে রাজস্থান যাওয়ার পথে আমার কার অ্যাক্সিডেন্ট হয়, আর ওরা তখন আমাকে যোধপুর হাসপাতালে ভর্তি করে দেয়। ওখানে আমি সম্পূর্ণরূপে কোমায় চলে যাই। এইভাবে বছরের পর বছর আমি ওই হাসপাতালেই ছিলাম। কিন্তু দীর্ঘদিন তোমার কোনো খবর না পেয়ে আমরা তোমার ছবি নিয়ে বিভিন্ন জায়গায় যোগাযোগ করি। হয়তো যোধপুর হাসপাতালে সেই ছবি পৌঁছয়নি। তারপর কি হলো দাদা? তারপর আমার জ্ঞান ফিরে আসে আর আমি সম্পূর্ণ সুস্থ হয়ে তোর বৌদির পুণ্যের জোরে আবার তোদের মাঝে ফিরে আসি। না গো না, আবার পুনের জন্য নয়, তোমার কর্ম ফলেই তুমি মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছো। চলো ঘরের ভেতরে চলো। চন্দ্রা, সত্যব্রত, তোমরা এখনো দাঁড়িয়ে আছো? না না, তোমরা দাঁড়িয়ে থেকো না, যাও যাও এক্ষুনি গিয়ে আমার গজেন্দ্র রাজেন্দ্রকে আমার কাছে নিয়ে এসো। কতদিন আমি ওদের দেখিনি, সেই ছোট্টবেলায় ওদের আমি দেখে গিয়েছিলাম। পিতা স্বর্গপিতা ধর্মপিতা হি পরমহংতপ পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। দেখো তো দাদা, ওকে চিনতে পারছো কি
কিনা? বাবা মাকে তার সন্তানদের চিনতে কখনো ভুল করতে পারে? সন্তান যতই বড় হোক না কেন, বাবা মায়ের কাছে তার আসল পরিচয় সে তাদের সন্তান। এ আমার আদরের বড় ছেলে গজেন্দ্র প্রতাপ। আয় বাবা আয়, তোর স্থান আমার পায়ে নয়, আমার বুকে। জানো বাবা, আমি ভগবানকে বিশ্বাস করি না। ওই ভগবান আমার কাছে পাথরে মূর্তি ছাড়া কিচ্ছু ছিল না। গজেন্দ্র। কিন্তু আজকের পর থেকে ভগবানকে বিশ্বাস করতে শিখলাম। ভগবানকে আমি বারবার বলতাম, একবার তুমি শুধু আমার বাবাকে আমার সামনে এনে দাও। এই তো বাবা, ভগবান আবার মুখ তুলে চেয়েছেন। এবার থেকে দেখবি এই চৌধুরী বাড়িতে শুধু শোক আর শোক, আনন্দ আর আনন্দ। জানি না সেটা কতক্ষণ স্থায়িত্ব থাকবে। কিছু বললি বাবা? না মানে বলছি, সে তো বটি, কারণ তুমি যখন চলে এসেছো তখন আর চিন্তা কি? এখন থেকে ব্যবসা বাণিজ্যের সমস্ত দায়িত্ব তো এখন তুমি তোমার নিজের হাতেই তুলে নেবে। সে তো নিতেই হবে, কারণ আমার পূর্বপুরুষেরা জীবনের শেষ দিন পর্যন্ত ব্যবসার দায়িত্ব কারো হাতে তুলে দেয়নি। আমার শরীরে তো তাদের রক্ত বইছে, তাই আমিও জীবনের শেষ দিন পর্যন্ত ব্যবসার দায়িত্ব নিজেই সামলাবো। তোমার কথাবার্তা শুনে আমি তো অসুস্থ বোধ করছি বাবা। হ্যালো হাই বাই বাই। বাবা গজু, তোমার কি শরীর খারাপ লাগছে বাবা? অত্যাধিক আনন্দে পিসিমণি, অত্যাধিক আনন্দে। কারণ এত তাড়াতাড়ি যে সব দায়িত্ব বুঝে নেবে সেটা তুমি বুঝতে পারোনি, তাই না গজেন্দ্র? এবার আস্তে আস্তে কিছু করতে গিয়ে কেউ উঠে বেরিয়ে পড়বে। আর সে কেউ উঠে রাখছো বলে সবাইকে আমি ছবি বানিয়ে দেব। তুমি না মানে আমাদের কারখানা ম্যানেজার দিনরাত মুখার্জি না? তা তোমার এই অবস্থা কেন? তার আগে জিজ্ঞাসা করো না আমরা বেঁচে আছি কেন। কাউকে কিচ্ছু জিজ্ঞাসা না করে শটান একেবারে বাড়ির ভেতরে ঢুকে বলেছে দিনু কাকা। আমি স্টেশনে গিয়েছিলাম আমার মেয়ে দামিনীকে আনতে। সেখানে গিয়ে লোক মুখে শুনতে পাই চৌধুরী ইন্ডাস্ট্রির মালিক ভানু প্রতাপ চৌধুরী বাড়ি ফিরে এসেছেন। সেই আনন্দে নিজের মেয়েকে না এনে আগের অভ্যাস মতো কাউকে কিছু না বলে আমি এখানে ঢুকে পড়েছি। এর জন্য তুমি আমায় ক্ষমা করে দাও বড় ঠিক আছে কাকা। ঠিক আছে, ক্ষমা করে দিয়েছি। এইবার এখান থেকে মানে মানে কেটে পারো। ছি ছি ছি, এ কি ধরনের ব্যবহার? ও তোমার বাবার বয়সী, তাছাড়াও আমাদের কারখানা ম্যানেজার। ওর এই বাড়িতে ঢোকার অধিকার অবশ্যই আছে। হ্যাঁ বলো দিননাথ, আমার কারখানার কি খবর? আমাদের সব শ্রমিকদের পেটে লাথি মেরে কারখানাটা বন্ধ করে দিয়েছে আপনার বড় ছেলে গজেন্দ্র প্রতাপ চৌধুরী। আপনার ছোট ছেলে রাজেন্দ্র প্রতাপ চৌধুরী গন্ডমূর্খ বাউন্ডুলের মতো পথে পথে ঘুরে বেড়াচ্ছে। এ হতে পারে না, তোমার কথা আমি বিশ্বাস করি না। বলো বলো গায়ত্রী, বলো দিননাথ যা বলছে তাকে সত্যি? বলুন গিন্নিমা, আমি যা বলেছি তা সব সত্যি কিনা? একদম সত্যি কথা বলবে না, সব মিথ্যে কথা বলবে। তা নাহলে রাজাকে কিন্তু আমি বলুন বটি, আপনি চুপ করে দাঁড়িয়ে থাকবেন না। বলুন আসল সত্যটা কি, বলুন। চিররাতের সমস্ত কথা সারাদি। হাই ঈশ্বর, এ কথা শোনার আগে মৃত্যু আমার কাছে অনেক শান্তি ছিল। শান্ত হও, তুমি শান্ত হও। তুমি আমাকে শান্ত হতে বলছো গায়ত্রী? তুমি আমাকে শান্ত হতে বলছো? তুমি আমাকে কথা দিয়েছিলে তোমার ছেলে গজেন্দ্র চেয়ে আমার ছেলে রাজেন্দ্রকে তুমি কোনো অংশে কম ভালোবাসবে না। কিন্তু গজেন্দ্রকে বানালে চতুর আর রাজেন্দ্রকে বানিয়ে দিলে তুমি মূর্খ বাউন্ডুলে। গায়ত্রী, তুমি আমার সর্বস্ব পেয়েও রাজেন্দ্রর মা হতে পারলে না কেন? গায়ত্রী কেন বলো, এর জন্য দায়ী কে? ঘরের শত্রু বিভীষণ। কে সেই বিভীষণ? আপনার বড় ছেলে গজেন্দ্র প্রতাপ চৌধুরী। আমি কি শুনছি? ভুল বাবা ভুল। বিভীষণ ধার্মিক ছিলেন, আমি হয়তো ধার্মিক নয়, কিন্তু তুমি বিশ্বাস করো আমি কেন তো কারোর কোনো রকম ক্ষতি করিনি। করেছো? এই চৌধুরী বাড়ির সমস্ত সম্পত্তি নিজে ভোগ করবে বলে জেনে শুনে তুমি রাজাকে মূর্খ করে রেখেছো। কিসে মশাই? তুমি চুপ করে ঘর জামাই। হ্যালো হাই বাই বাই। আমি জানতে চাই তুই কারখানাটা বন্ধ করে দিলে কেন? কেন করেছিলাম বলো তো বাবা? ও হ্যাঁ, মনে পড়েছে। এই দিনু কাকার মতন লেবাররা না যখন তখন মজুরি বৃদ্ধির জন্য কারখানাতে স্ট্রাইক ডাকতো, যার ফলে কি হতো এই দিনের পর দিন কারখানাটা বন্ধ হয়ে থাকতো। তারপর শুধু লোকসান আর লোকসান। তাই লাভের আশায় ওই কারখানাটাকে বন্ধ করে দিয়ে আমি একটা শপিং মল গড়ে তুলেছি। আর মানুষের সেবা করব বলে আমি একটা নার্সিং হোম করেছি বাবা। কিন্তু আমি যখন এখানে এসে পড়েছি তখন তোমাকে বলছে দিননাথ তুমি যাও এক্ষুনি গিয়ে সমস্ত লেবারদের নিয়ে ওই কারখানাটা পুনরায় চালু করার ব্যবস্থা করো। আর সত্য তুমি যাও যেখান থেকে পারো রাজাকে খুঁজে নিয়ে এসে ওর উচ্চ শিক্ষার ব্যবস্থা করো। রাজার খোঁজে তুমি যাবে না। বলে তোমরা আমাকে ভয় দেখালে আমি কিন্তু চললাম রাজার সন্ধানে। কারণ নুন খেয়ে তোমরা মালিকের সঙ্গে নেমে করলেও আমি কিন্তু সেটা পারবো না। কারণ আমি যে মানুষ। আমিও চললাম কর্তাবাবু, আপনার আদেশে আমিও কারখানা খুলতে চললাম। ধ্বংসের শপিং মল বন্ধ করেন, সৃষ্টির নতুন মাল উৎপাদন করেন, হাজার হাজার অসহায় শ্রমিকের মুখে নতুন ভোরের জন্য আমিও চললাম কারখানায়।
পিপিলিকার পাগলা গজায় মরিবার তরে। আমি যখন এখানে এসে পড়েছি তখন ওরা কেউ মরবে না। তুমি ওদের বিরুদ্ধে কিছু করতে চাইলে আমি তোমাকে পুলিশে দেব। কাজ করতে যেও না। আল্লাহ! না না, সাপের লেজে বাঁধে তুমি আর ছবল খেয়ে না। গায়ত্রী! ও বাবা, মা পিসিমণি একদম ঠিক কথা বলেছে গো। আমার সঙ্গে পাঙ্গা না নিয়ে তোমার সমস্ত সম্পত্তি তুমি আমার নামেই লিখে। আমার সম্পত্তির একটা কণাও আমি তোকে দেব না রে কুলাঙ্গার। দেবে না কেন? আমি তোমার ছেলে না? সেটা তোর মাকে জিজ্ঞাসা কর। জিজ্ঞাসা করতে হবে না তো, আমি তো জানি আমি হচ্ছে তোমার ভালোবাসার ফসল। সবার চোখকে ফাঁকি দিয়ে আমার মাকে ভালোবেসে ভালোবাসার উপহার হিসাবে আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিলে। চুপ কর বাবা, তুই চুপ কর। আমার না, আজ আমাকে বলতে দাও। এই আজকের দিনটার জন্য আমি ভগবানকে বারবার বলতাম, একবার তুমি শুধু আমার বাবাকে আমার সামনে এনে গজেন্দ্র! ঘেন্না করে। এই গজেন্দ্র প্রতাপ চৌধুরী তোমাকে বাবা বলে ডাকতে ঘেন্না করে। বলিস না বাবা, বলিস না, তুই বলিস না, পাপ হবে, মহাপাপ। পাপ? তার থেকে তো বেশি পাপ করেছে মিস্টার ভানু প্রতাপ চৌধুরী। এই লোকটার জন্য আমার ছোটবেলাটা দুঃখে কষ্টে কেটেছে। এই লোকটার জন্যই আমি দিনের পর দিন জল খেয়ে কাটেছি। আর উনি পরিবারের পছন্দ করা পাত্রীকে বিয়ে করে বউ বাচ্চা নিয়ে দিব্যি সুখে দিন কাটিয়েছে। আসল সত্য ঘটনা না জেনে আর এবারে কথা বলবে না গজেন্দ্র। আসল সত্য ঘটনা হলো, নিজের অগ্নিসাক্ষী স্ত্রী যখন মৃত্যু শয্যায়, সেই স্ত্রী সন্তান রাজাকে বাঁচানোর জন্য তখন তোমার মনে পড়লো আমার ওই অভাগিনী মায়ের কথা। তখন তুমি বাধ্য হয়ে আমার মাকে স্ত্রীর স্বীকৃতির এই চৌধুরী পরিবারে নিয়ে এলে। কিন্তু আসল কথা হলো এই দুনিয়াতে টাকা আছে যার, সম্মান আছে তার। আমি অনেক টাকার মালিক হতে চাই। টাকা দিয়ে সবাইকে আমার পায়ের নিচে দাবিয়ে রাখতে চাই। তাই আমার কাছে টাকা ধ্যানে, টাকা জ্ঞানে, টাকা চিন্তামণি। টাকা বিনা আমি যেন মনি হারা পনি। সমস্ত সম্পত্তি তুমি আমার নামে লিখে দেবে। চৌধুরী বংশের সমস্ত সম্পত্তির মালিক হবে রাজেন্দ্র প্রতাপ চৌধুরী। আজকে আমি তোমাকে দুনিয়া থেকে একেবারে খালাস করে দেব। ওনাকে তুই প্রাণে মেরে ফেলিস না। হ্যাঁ মা, তুমি ঠিক কথা বলেছো, একদম ঠিক কথা বলেছো। কারণ ওনাকে যদি প্রাণে মেরে ফেলি আমারই অসুবিধা হবে। তার চেয়ে বরং তুই কি করলি? নিজের জন্মদাতা বাবাকে তুই লাথি মারলি। শালা কি করবা? বাবাই যে আমার মাটকাটাকে গরম করে দিল, তাই তো বাধ্য হয়ে একটু টুক করে আঘাত করলাম। কিন্তু তোর ওই আঘাতে মাথা পেটে রক্ত ঝরছে। দাদার মাথায় যে ভালো রকম চোট লেগেছে। হ্যাঁ তাই নাকি? দেখি। এই বাবা, মাথা তো প্রচন্ড ফুলে গেছে। বাবা তো সেন্স হারিয়ে গেছে। বাবা খুব কষ্ট হচ্ছে, তাই না মা? কি করা যায়? ও পিসি, আমার কাছে না এই পেন কিলার ইনজেকশনটা আছে। বাবাকে একটা তাড়াতাড়ি দিয়ে দাও তো। বাবাকে বাবা, তাড়াতাড়ি দাও। চলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। আমার সারা শরীরে যেন হাজার হাজার কাকড়া বিছে দংশন করছে। আমার সারা শরীরটা অবশ হয়ে যাচ্ছে। কি যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। না, তোমার কিছু হবে না। আমি তোমাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাব। ও মা, হাসপাতালে নিয়ে গিয়ে কোনো লাভ হবে না গো। মানে আবার কি? তুমি আর পিসি দুজনে মিলে তো বাবাকে 20 ইনজেকশন দিলে। না নয়, হ্যাঁ। বাবাকে নিয়ে গিয়ে আমাদের মানে অন্ধকার ঘরটা আমাদের বন্ধ করে রাখবে। যতদিন না বাবা আমাদের এই সম্পত্তির উইলে সই করে দিচ্ছে, ততদিন অব্দি বাবার ঠিকানা আমাদের বাড়ির চোরা কোঠরিতে। আর তোমরা যদি আমার কথার অবাধ্য হয়েছ, তোমাদের পরিণতি বাবার মতোই হবে। I am গজেন্দ্র প্রতাপ চৌধুরী। সরলতার সুযোগ নেওয়াটা মেন জরুরি। জ্ঞান হওয়ার পর থেকে জিততেই শিখেছি, মানিনি কখনো হার। মিথ্যা বলতে ওস্তাদ আমি, চরিত্রহীন কলেজের 1 নম্বরের আতুর ঘরে শিখেছি আমি সব শয়তানি। আর মেয়েদের শরীরটাকে আমি ভোগ্য বস্তু বলি জানি। সবার সাথে বেইমানি করব, নিয়েছি ধনুক ভাঙা পণ। লোকে আমায় বলছে বলুক, ঘরের শত্রু বিভীষণ। সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো তেড়ে।
রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো রে, সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো রে। মঞ্চে কাঁপছে সিপাই, কাঁপছে জেতা দাসী, কাঁপছে ভয়ে রাজার পিসি মাসি। কাঁপছে মঞ্চে কাঁপছে সিপাই, কাঁপছে জেতা দাসী, কাঁপছে ভয়ে রাজার পিসি মাসি। কি আছে সব বের করে দে, বলবো সে হাত নেড়ে, হেরে রে রে রে। সে এক রাজার ঘরে রাত দুপুরে ডাকাত এলো রে, সে তোকে কি নেবা হয়েছে? জল তো চোখের সামনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছিস না? ষাঁড়ের মতো চিৎকার করছিস। আমার গলায় আমি চিৎকার করছি, তাহলে তোর কে? আমার গানের 14টা বাজিয়ে দিলি, এই আর কি। সারাদিন টোটো করে ঘুরে বেড়ানো আর যখন তখন গান গাওয়া, এই তো তোর কাজ। আর তুমি বিশাল রাজকর্ম করে বেড়াচ্ছ। নিহাতি আমার দাদা ছিল বলে এই জন্মে বেঁচে গেলে, নাহলে তো জেলে পচে মরতে। এই একদম ফালতু কথা বলবি না। ওই প্রেস্টিজ কুকারের মতো আমারও কিন্তু একটা প্রেস্টিজ আছে। আমি হচ্ছি গজেন্দ্র প্রতাপ চৌধুরীর ডান হাত। মোটেও না, তুমি হচ্ছে আমার দাদার বাঁ হাত, যে হাত রোজ সকালবেলা আমাদের প্রাতঃকর্মের পর এখানে গিয়ে ঢোকে। কি আমি পাক্কা চোর ছিলি, ওই কলকাতায় পুলিশের তাড়া খেয়ে এখন আমার দাদার খপ্পরে পড়ে সাধু সেজে বসে আছিস। রাজা শোন শোন, তোর সম্বন্ধে যা শুনেছি তার বলার নয়। দে দে, মা আমার জন্য কি রান্না করে পাঠিয়েছে, দে, তা খুব খিদে পেয়েছে আমার। এই নে আর শোন, গজেন্দ্রদা বলে পাঠিয়েছে তোর পিসে মশাই যদি তোকে বাড়ি যাওয়ার কথা বলে তুই কিন্তু যাবি না। দিনের আলোয় বাড়িতে গেলে কি হয় সেটা তুই জানিস তো? জানি তো, আমার মা খুব অসুস্থ হয়ে পড়বে, সেই জন্য তো আমি সারাদিন পথে মাঠে ঘাটে ঘুরে বেড়াই। রাত্রিবেলা সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন চোরের মতো নিজের ঘরে ঘুমোতে যাই। রাজা তুই? আর দিনের বেলা সূর্য ওঠার আগে সবার চোখে ফাঁকি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাই। তোকে দেখে না আমার খুব কষ্ট হয় রে রাজা। কেন? আমাকে দেখে তোর কষ্ট হয় কেন? আমি তো একটা অপয়া। আমার জন্মের পর আমার গর্ভধারিণী মা মারা যায়, নতুন মা এসে আমাকে কোনোদিন মায়ের অভাব বুঝতে দেয়নি। তোমার বাবাটাও যে কোথায় নিখোঁজ হয়ে গেল, দাদা বলে এই সংসারে সব অমঙ্গল সবকিছু আমার জন্য হচ্ছে। কিন্তু তোর বাবা তো বাড়ি ফিরে এসেছে। বাবা বাড়ি ফিরে এসছে, আমি যাবো, আমি বাবার কাছে যাবো। না না তুই যাবি না, দাদা বারণ করে দিয়েছে। আজকে আমাকে আটকাতে পারবে না, আমি যাবো। না তুই যাবি না, গজেন্দ্রদা জানতে পারলে চাবুক মেরে তোর পিছে ছাল তুলে নেবে। আমার ছাল চামড়া সব তুলে আমাকে শেষ করে দিক, তুই একবার আমি বাবার সঙ্গে দেখা করবো। না তুই যাবি না, আমার সামনে থেকে সরে যা। আজকে পৃথিবীর কোন শক্তি আমাকে আটকাতে পারবে? আমি তোকে যেতে দেব না, তোকে পুজো রেখে দিয়ে যাবো। मुर्दा ही लाख बुरा चाहे तो क्या होता है, मुर्दा ही लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूर खुदा होता है। জড় নয়, মৃত নয়, নয় অন্ধকারের খনিজ, আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ। যদি নিজের ভালো চাস তাহলে কথা না বাড়িয়ে সুরসুর করে ভদ্রগড়ের ছেলের মতন সোজা বাড়ির পথে হাঁটা লাগা, নাহলে আমার পিস্তলের একটা গরম শীষে তোর শরীরটাকে এফর ওফর করে দেবে। চল ভাগ ভাগ এখান থেকে, কি হলো? আপনি পাগলের মতন হাসছেন কেন? আরে নিধিরাম সর্দারের বাহাদুরি দেখে না যে পারা যায়। হ্যাঁ, একটা লাঠিকে বন্দুক মনে করে ছুঁচের মতো সুসুর করে এখান থেকে দৌড়ে পালিয়ে গেল। আর সত্যিকারের বন্দুক হলে তাও পেন্টে হিসি করে ফেলতো। কিন্তু ও আপনাকে এইভাবে মারছিল কেন? আমাকে আপনি আপনি করে বলছো কেন? মানে আমাকে তো কেউ আপনি করে কথা বলে না। তাহলে কি করে কথা বলবো? দাঁড়া আগে তোমাকে একটু ভালো করে দেখে নি। কি গো তুমি, যেন বৃন্ত ছেঁড়া ফুল, তোর মুজের মতো তুমি হয়ে গেছো রাঙা। তোমাকে দেখে আমার বুকের ঘেরা কল, যে কল দিতে চায় তোমার হাতে শাখা। ঠিক আছে ননসেন্স, কি ঠিক আছে? এই যে আমার তোমার হাত ধরা আর তোমার আমাকে চল মারতে ওটা। তাই নাকি? হ্যাঁ, আরে বাবা এতদিন মেয়েদের একটু ছোঁয়া পাওয়ার জন্য কতই না গেঁড়া কল করেছি, কিন্তু কোন মেয়ে আমাকে ধাক্কা দেওয়া ছাড়া একটা কথাও বলে না। এই তুমি আজকে আমাকে রকির হাত থেকে বাঁচালে, তারপর আমার উপর রেগে গিয়ে আমাকে চড় মারতে উঠলে, আর সেই সুযোগে আমি তোমার একটু ছোঁয়া পেয়ে গেলাম। মাইরি বলছি, ওই একটুখানি ছোঁয়ায় না আমার কি হয়েছে আপনার? আমার প্রাণটা বরফ হয়ে গেছে। সত্যি সত্যি আপনি একটা মূর্খ কালিদাস। কেন? আরে বাবা, মেয়েদের ছোঁয়াতে ছেলেদের শরীর বরফ হয় না, হয় আগুন। আগুন? Yes,
কিন্তু আপনার টোটালটাই উল্টো। আপনি মনে হয় কখনো স্কুল কলেজের রাস্তায় পা রাখেননি, বলুন না? আপনার চাল চলন, কথাবার্তা, পোশাক আশাক সবটাই উল্টো। আরে দূর, এখন পৃথিবীটাই তো উল্টো দিকে ঘুরছে, তাই আমি পৃথিবীর মতো সারা দিন চকির মতো এদিক ওদিক ঘুরে বেড়াই। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায় বলুন তো? আপনার নাম কি? আমাকে চেনো না? আরে আমি তো চৌধুরী বাড়ির ছোট ছেলে, আমার নাম রাজেন্দ্র প্রতাপ চৌধুরী। এই তো আমাকে চেনো, কিন্তু তুমি কে গো? কি নাম তোমার? আপনি না মানে তুমি? আরে তুমি আমাকে চিনতে পারছো না? কই না তো। ভালো করে দেখো তো, সত্যি সত্যি তুমি আমাকে চিনতে পারছো না? সত্যি বলতে মায়ের দিব্যি বলতে চিনতে পারছি না। আচ্ছা আচ্ছা, তুমি ছোটবেলায় ছুটকি বলে কাউকে চিনতে? ছুটকি? ছুটকি? হ্যাঁ গো। ছুটকি ছুটকি, হ্যাঁ মনে পড়ছে। আরে ছেলেবেলা তো আমরা একসঙ্গে খেলা করতাম তো। আরে চুয়াচুই, কানামাছি, কিতকিত, বড়বউ, পুতুল, আরে কত কি খেলা। আর এই খেলার একটা নিয়ম ছিল, যে এই খেলা হেরে যাবে তাকে একটা ছড়া বলতে হবে। পেঁচা কয় পেঁচা নেই, খোসা তার চেঁচা নেই, শুনি শুনি আনমন, নাচে মোর প্রাণ মন। মাজা গলা চাচা সুর, আল্লাদে ভরপুর, গলা চেরা ধমকে, গাছপালা চমকে, শুনি শুনি কত পেঁচ, গিটগিরি ক্যাচ 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 ক্যাচ। মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে, আমার সব কথা মনে পড়ে গেছে, সব কথা মনে পড়ে গেছে। তোমার সব মনে পড়ে গেছে? সব মনে পড়ে গেছে। মনে নেই তুমি, তোমার দাদা কৌশিক দা, তোমার মামার ছেলে দীপদা, আরে আমরা সবাই একসাথে খেলা করতাম। মনে হচ্ছে আমরা তো ব্যাট বলও খেলতাম। আর আমি মেয়ে বলে আমাকে তোমরা দলেই নিতে চাইতে না। আর ওই ঝড়ের সময় যখন আম বাগানে সব আমগুলো পড়ে যেত, আর তুমি সবার আগে দৌড়ে গিয়ে আমগুলোকে কুড়িয়ে নিয়ে চাল চাড়িয়ে নুন মাখিয়ে ভালো করে মেখে নিয়ে আসতে, আর আমরা সব বসে বসে খেতাম। আর একদিন ঝড় বৃষ্টির সময় তোমাদের ছাদের ঘরে বসে ইকির মিকির খেলছিলাম, হঠাৎ করে সামনে নারকেল গাছটায় একটা বিকট শব্দে বাজ পড়লো। ঠিক তখনই আমি ভয় পেয়ে তোমাকে জড়িয়ে ধরেছিলাম। মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে, আমার সব কথা মনে পড়ে গেছে, আমার সব কথা মনে পড়ে গেছে। সব মনে আছে। একদিন শিব মন্দিরের দালানে বসে বড় বউ খেলছিলাম, সেদিন কেউ ছিল না, ছিলাম শুধু তুমি আর আমি। হঠাৎ করে তুমি শিব ঠাকুরের গলার মালাটা খুলে নিয়ে এসে আমার গলায় পরিয়ে দিয়ে বলেছিলে, আমি তো শিব ঠাকুর, তুই আমার পার্বতী। আজ থেকে তুমি আবার ওই মালা আমার গলায় পরিয়ে দিয়ে বলেছিলে, শিব ঠাকুরের গলায় দলে বইছি ফলের মালিকা, শিব ঠাকুরের গলায় দলে বইছি ফলের মালিকা, গলায় দড়ি কে পরালো, গলায় দড়ি কে পরালো, গলা গৌরী বালিকা, শিব ঠাকুরের গলায় দলে বইছি ফলের মালিকা, শিব ঠাকুরের গলায় দলে বইছি ফলের মালিকা। বাবা তুমি নাকি ছেলেবেলা কোনো কথাই বলনি? মেয়েদের জীবনটাই তো পুতুল খেলার মতন, ছোটবেলা থেকে পুতুল খেলতে খেলতে কবে যে সংসার মন্দিরের পুতুল হয়ে যায় তার নিজেরাই জানে না। যাই হোক, আমি তো ভেবেছিলাম তুমি আমার মতো লেখাপড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছো। না না, আমি তো লেখাপড়া করলে আমার মা মরে যাবে, তাই আমি লেখাপড়া করি না। তুমি লেখাপড়া করলে তোমার মা মরে যাবে? হ্যাঁ। আরে এই কথাগুলো তোমাকে কে বলেছে? কেন, আমার দাদা আমাকে বলেছে। স্ট্রেঞ্জ, কিন্তু কিন্তু তোমার পোশাক আশাকের এরকম অবস্থা কেন? আরে দূর, আমি তো সারাদিন বাড়িতেই থাকি না। মানে? ওইসব ওই ভালো ভালো জামা কাপড় পরি না। আমি যদি সারাদিন বাড়িতে থাকি আর সব দামি দামি জামা কাপড় পরি, তাহলে তাহলে আমার মা খুব অসুস্থ হয়ে পড়বে। এই কথাগুলো তোমাকে কে বলেছে? দাদা বলেছে, দাদা আরো বলেছে। এইসব কথাগুলো যদি আমি কাউকে বলি, তাহলে তাহলে আমার দাদা আমাকে খুব মারবে। বন্ধু, কি বলে ডাকলে আমায়? বন্ধু? তুমি তুমি আমার বন্ধু তো। কেন, আমি কি তোমার বন্ধু হতে পারি না? বন্ধু মানে জানো? কেন জানবো না? বন্ধু মানে হচ্ছে দিনের আলো একা পথ চলার থেকে অন্ধকারে বন্ধুর হাত ধরে হাঁটা অনেক ভালো। তাই বুঝি? আর বন্ধু মানে পাশে থেকে কথা বলা, বন্ধু মানে দূরে থেকেও পাশে চলা, বন্ধু মানে পাশে থেকে কথা বলা, বন্ধু মানে দূরে থেকে পাশে চলা, বন্ধু মানে অকারণে প্রাণ খুলে হাসা, হাসি কান্না সুখে দুঃখে নিঃস্বার্থের ভালোবাসা, বন্ধু মানে
পাশে থেকে কথা বলা বন্ধু মানে দূরে থেকে পাশে চলা যদি সরে যাই দূরে একে অন্যের মনে থাকবো গভীরে যদি হই দিশাহারা বন্ধুরি হাতে হবে আমাদের ফেরা। চলা একসাথে চলা হাতে হাত রেখে কিছু কথা বলা চলা 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 ওরে শালা, হোয়াটসঅ্যাপে একটা কি ভিডিও পাঠিয়েছে? একটা সুন্দরী মেয়ের সঙ্গে আমার ভাই রাজা একসঙ্গে নাচ গান করছে, আবার একসঙ্গে খাওয়া দাওয়া করছে। ওরে শালা, এই সুন্দরী মেয়েটা তো দারুণ দেখতে, আগে তো কখনো দেখিনি। আজকেই খবর নিতে হবে এই সুন্দরী মেয়েটা কে। দীননাথ মুখার্জির মেয়ে দামিনী। দামিনী মানে সেই বাচ্চা মেয়েটা যে কলকাতাতে পড়াশোনার জন্য গিয়েছিল? বাহ, দেখতে তো বেশ সুন্দরী হয়েছে। ওর থেকে তো রাজাকে দূরে সরিয়ে রাখতে হবে। রাজার দিকে তুমি আর হাত বাড়িও না গজেন্দ্র, তোমার হাতটাকে এবার একটু গুটিয়ে নাও। আপনিও না আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবেন না। আপনার এই সমস্ত কথাবার্তা পিসিমণি যদি জানতে পারে আপনাকে কিন্তু ডিভোর্স করবে। হ্যাঁ, সেটা করবেই, কারণ তুমি যে ওর মনে লোভের বিষ ঢুকিয়ে দিয়েছো। সেই বিষয়ে আপনারা মরবেন না, বরং বেঁচে যাবে। মরবো, তবু তোমার মতো ভানুপ্রতাপ চৌধুরীর সঙ্গে বেইমানি করতে পারবো না। ভুলে যাবেন না, আপনি কিন্তু একটা ঘর জামাই। আর তুমিও ভুলে যেও না, তুমি তোমার বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রীর ছেলে। আরে দাদার কথা মতো রাজাকে আমি নতুন করে লেখাপড়া শেখাবো। লেখাপড়া শেখাবো, লেখাপড়া শিখে যেন একেবারে বিদ্যাসাগর হবে। বিদ্যাসাগর হয়তো হতে পারবে না ঠিকই, কিন্তু সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে অন্তত তোমার মতো অমানুষ হবে না। কি বললেন? আমি অমানুষ? তোমার ক্ষেত্রে সেটা কম্বল হবে। ও হ্যাঁ, আরেকটা কথা তুমি জেনে রাখো, এই পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী অস্ত্র হলো এই কলম। এই কলম দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। কি বলছেন পিসেমশাই? এই কলম দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু আমি তো জানি এটাকে দিয়ে শুধুমাত্র লেখা যায়। আর আপনি বলছেন এটা নাকি একটা অস্ত্র। তা দেখি তো এই অস্ত্রটাকে আমি কোনো কাজে লাগাতে পারি কিনা। নষ্ট করিনি, আপনাকে দিব্য দৃষ্টি দিলাম। আপনার দৃষ্টিভঙ্গি ভালো। এইবার মহাভারতে সঞ্জয়ের মতন বাইরের সমস্ত খবরাখবর আপনি বাবাকে নিশ্চিন্তে সাপ্লাই করে যেতে পারবেন। এই স্বার্থ সিদ্ধির জন্য আমার দৃষ্টি শক্তি কেড়ে নিলেও ইতিহাসের কালাবৎসর মতো আমি তো রহস্য পূরণ হতে দেব না। শয়তান ভগবান তোকে কোনোদিন ক্ষমা করবে না। শকুনের সামনে কোনোদিনও গরু মরে না। একই করলেন বস, আপনার পিসে মশাই। এই জানিস তো পিসেমশাই পড়ে গিয়ে হোঁচটকে ওই পাথরের টুকরোটা পিসেমশাই চোখে ঢুকে পড়েছে। বুঝলি? আপনি যা বোঝালেন আমি তাই বুঝলাম। গুড, এর জন্য না তো আমার ভীষণ ভালো লাগে। এখন আপনার আরো ভালো লাগবে। যা জিনিস দেখাবো না, এই যে দেখুন। আরে শালা, মেয়েটা তো দারুণ দেখতে রে। কোথায় থাকে, কি নাম? ওর নাম মেঘ বালিকা। ওর বাবার ক্যান্সার হয়েছে, চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। আমি বলেছি যত টাকা লাগবে বস দিয়ে দেবে, তুমি শুধু দাদার অফিসের হিসেবপত্র সামলাবে। মেয়েটা রাজি হয়েছে। গুড, ভেরি গুড। এইভাবে গরিব ঘরে মেয়েদেরকে টাকার লোভ দেখে আমার খাঁচার মধ্যে নিয়ে আসবি। এতে জানবি মা লক্ষ্মীর আশীর্বাদ আমার মাথায় ঝরে ঝরে পড়বে। সত্যি দাদা, আপনার কাছে থেকে না অনেক কিছু শিখতে পাচ্ছি, জানতে পাচ্ছি। কথা দিতে আছে, শেখার কোনো শেষ নেই আর মার খাওয়ার কোনো বয়স। কিন্তু এখন আমি তোকে যেটা জিজ্ঞাসা করছি ঠিকঠাক ভাবে উত্তর দে তো। এই পিসেমশাইকে যখন আমি চক্ষুদান পর্ব করছিলাম, ওই দৃশ্যটা তোর মোবাইলে ভিডিও হিসাবে লোড করে রাখলি কেন? না, মানে আমি
আমার সঙ্গে চালাকি করবার চেষ্টা করবি না, বলে জাস্ট আমার মাথার পেছনে দুটো চোখ লাগানো আছে। তাছাড়া কোনো কাজ আমি কোনোদিন প্রমাণ রেখে করি না। আমার সঙ্গে চালাকি করবি তো নামের আগে একটা চন্দ্রবিন্দু চাঁদ বসিয়ে দেবো। আমার না হয়েছে, এরকম কাজ দ্বিতীয়বার হবে না। আমাকে ফার্স্ট টাইম করে দিলাম ক্ষমা, নেক্সট টাইম ডাইরেক্ট ফুল স্টপ, মাঝখানে থাকবে না কোনো রকম কমা। দাদা আপনি নায়ক নেই, কাল নায়ক, নেক্সট টাইম একদম খালা। মেঘবালিকা এখন কৌশিকের হাত ধরে শরৎচন্দ্রের পল্লী সমাজের পথ পেরিয়ে বিভূতিভূষণের আরণ্যকের মাঝখান দিয়ে পথের পাঁচালীর কাশবন পেরিয়ে শাশ্বত বাংলার চিরন্তনী বাউল ভাটিয়ালির সুর শুনতে শুনতে রবীন্দ্রনাথের কবিতা বলতে বলতে এসে দাঁড়িয়েছে ভালোবাসার আঙিনায়। বুকে আমার দারুণ তৃষা, মনে আমার সেই তৃষ্ণা মেটানোর বৃষ্টি ভরা মেয়ে। আমার সারা দেহ মানে তোমাকে পাওয়ার কাল বৈশাখী ঝড়। ওই ঝড়ে আমি আর নিজেকে স্থির রাখতে পারছি না কৌশিক। তাহলে এসো এসো মেঘা, তোমার প্রেমের বৃষ্টিতে আমাকে তুমি ভিজিয়ে দাও। কৌশিক, আমার কৌশিক। মেঘা, তুমি আমাকে কোনোদিন ভুলে যাবে না তো? কৌশিক, তুমি তো জানো আমি বেকার, আমার নিজের হাত খরচ আর বোনের লেখাপড়ার খরচ চালানোর জন্য আমি সামান্য কয়েকটা টিউশনি পড়াই। আমার বোন দামিনী কলকাতা লেখাপড়ার পাঠ চুকিয়ে আজই বাড়িতে ফিরছে। আমার বাবা একজন সাধারণ শ্রমিক। আমাদের অভাবের সংসারে তুমি নিজেকে মানিয়ে নিতে পারবে তো? আমিও কি কোনো বড়লোক বাবার আদরের মেয়ে? আমিও তোমার মতো সাধারণ ঘরের মেয়ে। আমার বাবা রুগ্ন হয়ে বিছানায় দীর্ঘদিন শয্যাশায়ী। আমি ছাড়া বাবাকে দেখার মতো কেউ নেই, তাই তো বাধ্য হয়ে আমাকে একটা নতুন চাকরিতে জয়েন করতে হচ্ছে। কিন্তু তোমার আগের চাকরিটা? ওটা ছেড়ে দিয়েছি, কারণ আগের চাকরিটা থেকে এখানে মাইনে অনেক বেশি। মেঘা, তাই তো তোমাকে সুখবরটা জানাতে এলাম। কিন্তু অনেক বেশি টাকার লোভে তোমার এই সত্য সুন্দর সত্যটা যদি কোনোদিন নষ্ট হয়ে যায়, হবে না। ওখানে গিয়ে তুমি যদি আমাকে ভুলে যাও। ফুল কখনো মৌমাছিকে বলে না কৌশিক। অনেক ব্যস্ততার মাঝেও আমার কথা তোমার মনে থাকবে। হৃদয়ে লেখা নাম কখনো মোছে না। কিন্তু আমার যে বড় ভয় হয়, ওখানে গিয়ে হঠাৎ করে তোমার চরিত্রটা যদি কোনো পরিবর্তন এসে যায়। ভুল কৌশিক, ভুল। আকাশের চাঁদ, পৃথিবীর মাটি আর গাছের ফুল শত আঘাতেও যেমন তাদের চরিত্র বদল করে না, তেমনি তোমার বেলাতেও আমার চরিত্রের কোনো পরিবর্তন হবে না। মেঘা, চাকরি করতে গিয়ে আমি হয়তো আমার সব দেব, কিন্তু এই মন, এই দেহ আমি কাউকে দিতে পারবো না কৌশিক, কাউকে না। মেঘা, কারণ এই দেহ মনের অধিকার যে শুধু তোমার। মেঘা, আমি যে তোমার কৌশিক, শুধু তোমার। আরে মেঘা, আরে যেও না, শুনে যাও, চলে যাও না, শোনো শোনো। যা, চলে গেল। কিন্তু যাওয়ার সময় ও কি যেন একটা আমাকে বলে গেল। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজে, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। ফাজিল মেয়ে কোথাকার, বড় দাদার সঙ্গে আর কি হচ্ছে? 100 বার করব, 1000 বার করব। কতদিন তোর সাথে খুনসুটি করিনি বলতো? কতদিন তোর প্রশ্রয় মাখা বদমাইশি গুলোও করিনি? দামিনী, কতদিন তোর হাত ধরে দুর্গাপুজো, দোল, গাজন যাত্রা, রথের মেলাও দেখিনি? কিন্তু তার তুই বলতো এতক্ষণ তুই ছিলিস কোথায়? অনেকক্ষণ আগে তো রিকশায় করে ব্যাগ লাগেজ পত্র পাঠিয়ে দিয়েছিস, তাহলে এতক্ষণ তুই কি করছিস? জন্মভূমির স্বাদ, গন্ধ, ছোটবেলার স্মৃতিকে নতুন করে গায়ে মাখবো বলে রিকশায় করে স্টেশন থেকে ফেরার পথে মাঝপথে নেমে পড়েছিলাম। কিন্তু তুই বাবা আমাকে স্টেশন থেকে আনতে গেলি না কেন? আমি যদি স্টেশনে যাই তাহলে আমার যে মিষ্টি বোনটা এতদিন পর বাড়িতে আসছে, তার পছন্দের খাবারগুলো রান্না করবে কে? আচ্ছা বল তো দেখি, তোর জন্য আমি কি কি রান্না করেছি? কলমি শাক ভাজা, চালতা দিয়ে ডাল, আর পোস্তর বড়া, আলু পোস্ত, আর মোরলা মাছের টক। কি রে দাদা, ঠিক বললাম তো? একটা জিনিস বাদ গেছে, সেটাকে বলবে? কি বলতো? ছোট্টবেলায় যেটা খাওয়ার জন্য তুই খুব বায়না করতিস, তোর সে পছন্দের খাবার পায়েস। সত্যি রে দাদা, কতদিন পায়েস খাইনি রে দাদা। এই না হলে দাদা ভাইয়া है तो कैसा? तुम्हारा भैया जैसा। বাবা আয় মা আয়, মনটা বা চুরি গেল রে তোর এই মুষ্টি মুখখানা দেখে। থাক মা থাক, মনে হচ্ছে গোটা পৃথিবীর সব শান্তি আজ আমার মধ্যে বিরাজ করছে রে মা। তোমার কষ্ট তো সার্থক হচ্ছে বাবা। আমাদের ছুটকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বাড়িতে ফিরে এসেছে। আজ তো আমাদের আনন্দের দিন। তোদের জন্য আরো একটা খুশির খবর আছে, এইবার আমাদের কারখানাটা খুলতে চলেছে। সত্যি বলছো বাবা? যাক, ভগবান এতদিন পরে আমাদের উপরে মুখ তুলে চেয়েছেন। কিন্তু এখন আমি যেটা চাইবো সেটা তোমাকে দিতে হবে। তার আগে বলো তো দাদা, আজ কি দিন? কি দিন আছে রে বোন? আমি জানতাম তুমি ভুলে যাবে।
কিন্তু তুমি ভুলে গেলেও আমি ভুলিনি, কারণ আজ যে দাদাদের কাছে বোনেদের পকেট কাটার দিন। মানে তোমার হাতে রাখি পরিয়ে তোমার পকেটটাকে একটু হালকা করব বলে। তোর এই বেকার দাদার কাছে কি চাই বল, আমি চেষ্টা করব সেটা এনে দেওয়ার জন্য। বেশি কিছু নয় রে দাদা, চাই তোর একটু ভালোবাসা। ছুটকি, ভাই বোনের এই পবিত্র সম্পর্ক চেয়ে পৃথিবীতে আর বড় কোনো সম্পর্ক হতে পারে না রে দাদা। তোর মতো একটা ছোট্ট বোন যার আছে না, তার কোনোদিন কোনো ভালোবাসার অভাব থাকে না। তাই তো ভাই বোন যত দূরত্বেই থাকুক না কেন, তাদের সম্পর্ক কোনোদিনই ছিন্ন হয় না। জানিস তো বোন, একজন দাদা তার বুকের মাঝে সমস্ত কষ্টটাকে চেপে রাখে শুধুমাত্র তার বোনকে সুখী দেখার জন্য। তাই তো দাদা বিপদে পড়লে সর্বপ্রথম তার বোনের প্রার্থনার জন্য হাত দুটো উঁচু হয়। আমি ঈশ্বরের কাছে কামনা করি চিরদিন এইভাবে যেন আমরা হাসি খুশিতে থাকতে পারি, সারা জীবন যেন আমরা বাসবো ভালো, থাকবো ভরে, এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নিবিল স্বর্গ এখানে। বাসবো ভালো, থাকবো ভরে, এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নিবিল স্বর্গ এখানে। বাসবো ভালো, থাকবো ভরে। আসুক না ঝড়, আসুক তুফান ভারী, হাসি মুখে আমরা সবাই দিয়ে যাব পারি। আসুক না ঝড়, আসুক তুফান ভারী, হাসি মুখে আমরা সবাই দিয়ে যাব পারি। আমরা নদী, তাই তো ছুটি, আমরা নদী, তাই তো ছুটি, চলেছি সাগরের প্রাণে। বাসবো ভালো, থাকবো ভরে, বাসবো ভালো, থাকবো ভরে, বাসবো ভালো, নেমা এইবার জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে ভাই বলে মিলে বসে গল্প করতে করতে খাওয়া দাওয়া কর। আর আমি তো তখন আমাদের কারখানার ইউনিয়ন লিডার প্রভঞ্জনের সঙ্গে কারখানা খোলার ব্যাপারে একটু আলোচনা করে ফিরছি। আর হ্যাঁ, সন্ধ্যের পর যেন কোথাও বেরোবি না, কারণ এখানকার বর্তমান পরিস্থিতি খুব ভালো নয়। দাদা, বাবা কথাটা কি বলে গেল রে? এখানকার পরিস্থিতি ভালো নয় তার মানে? তুই খাওয়া দাওয়া করে নেন, আমি পরে বলছি। না 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 না, আমার খিদে পাচ্ছে না, তার আগে তুই বল বাবা কথাটা কি বলে গেল? আসলে কি জানিস, সন্ধ্যের পরে না আমরা কেউ বাড়ির বাইরে বেরোই না, বিশেষ করে মেয়েরা। কিন্তু কেন? কারণ সন্ধ্যের পরে এখানে বাইরে লোকে চলাচল শুরু হয়ে যায়। শুধু তাই নয়, আমাদের বাড়ির আশেপাশের গ্রামের কিছু গরিব বাড়ির মেয়েরা হঠাৎ করে নিখোঁজ হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে, কি হচ্ছে, কেউ কিছু জানতেই পারছে না। পুলিশ কিছু করতে পারছে না? পুলিশ শুধু পুলিশের কাজ করছে, শুধু তদন্ত করে যাচ্ছে, কিন্তু হারিয়ে যাওয়া মেয়ে বা আসামি কারোরই সন্ধান পাওয়া যাচ্ছে না। তুই তো ভয়ঙ্কর কথা শোনাচ্ছিস রে। এর থেকে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। ইতিমধ্যে 3টে মেয়ের সন্ধান পাওয়া গেছে, তার মধ্যে একটা বডি পাওয়া গেছে নদীর চরে অর্ধনগ্ন অবস্থায়, আর 2টো বডি পাওয়া গেছে পুরনো শিব মন্দিরের পিছনের মাঠে। তার মধ্যে একজনকে পুরো অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। না না না, তুই শুধু বল কোন কোন পাড়ার মেয়েরা নিখোঁজ হয়ে যাচ্ছে? পুরো পাড়ার ঘোষদের ছোট মেয়েকে 1 মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, জানিস তো বোন? তার উপরে আমাদের এখানে আবার কি বলছিস? কি করে? আরে কাকা, এত হন্তদন্তে কোথায় যাচ্ছ? এই যে সামনে যাচ্ছে, একটু দরকার আছে। জানি তো কোন দরকারে যাচ্ছে। তোমার মেয়ে দামিনী ফিরে এসেছে, তার জন্য নিশ্চয়ই কিছু ভালো ভালো খাবার দাবার আনতে যাচ্ছ। আরে তোমার কষ্ট করে যাওয়ার দরকার কি? আমি আমার লোকেদেরকে ফোন করে বলে দিচ্ছি, এক্ষুনি তারা তোমার বাড়িতে খাবার পৌঁছে দেবে। না, তার আর কোনো প্রয়োজন হবে না, আমি নিজে আনতে পারবো। আরে দাঁড়াও না কাকা, সেদিন তো তোমার সঙ্গে বাড়িতে ভালো করে কথাই বলতে পারলাম না। বলছি এই দামিনী বেশ বড় হয়েছে না, খুব সুন্দরী হয়েছে। একটা কাজ করো তো, আজকে সন্ধ্যেবেলায় আমার এই অফিসের রেস্ট রুমে পাঠিয়ে দিও তো কাকা। বড় খোকা, না না না, ভয় পাওয়ার কিছু না, একটু গল্প গুজব করবো, আড্ডা মারবে, তোমার চলে আসবে। রাত হয়ে গেলে আমি নিজে গাড়িতে করে ওকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। তোমার কথা বলা হয়েছে,
বললাম তোমার দরকার আছে, আমি আসছি। ঠিক ঠিক ঠিক, তুমি তো ভীষণ বিজি ম্যান, তোমার এখন দম ফেলার সময় নেই, কারণ বাবা তোমাকে কারখানা খোলার অনুমতি দিয়েছে। কিন্তু তুমি কি জানো, এই তুমি বাড়ি থেকে চলে আসার পরই বাবার এখন স্থান হয়েছে আমাদের বাড়ির চোরা কুঠুরিতে। মানে সেটাও কি তোমাকে ভেঙে বলতে হবে নাকি? তাছাড়া আজকে একটা বিরাট বড় দুর্ঘটনা ঘটে গেছে। পিসেমশাই হঠাৎ করে চিরদিনের মতন অন্ধ হয়ে গেল। তাই বলছি তোমার জীবনে যেন এইরকম কোনো দুর্ঘটনা না ঘটে, সেটা আবার আমি সহ্য করতে পারবো না, কারণ সেই ছোট্ট থেকে দেখছি তো। তাই যেমন ছেলে সেরকমই চেষ্টা করো, বেশি উঠতে যাওয়ার চেষ্টা করো না। তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ? তুমি কি ভেবেছো তোমার ভয়ে আমি আমার লক্ষ্য থেকে পিছিয়ে পড়বো? না, থাকতে পারে তোমার অর্থ বল, কিন্তু আমার আছে মনোবল। সেই মনোবল দিয়ে আমি হাজার হাজার অসহায় শ্রমিককে সংগঠিত করে তোমার সব অন্যায়ের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো। মনে রেখো, নেতা মন্ত্রীরা যা পারে না, তা পারে কিন্তু এই জনগণ। জনগণ মনোধিনায়ক জয় জয়। তুমি কোন জনগণের কথা বলছো? যে জনগণ রাস্তায় পড়ে থাকা বৃদ্ধকে করোনার ভয়ে মানবিক স্পর্শটুকু করে না, তুমি সেই জনগণের কথা বলছো? জনগণ, তুমি কোন জনগণের কথা বলছো? যে জনগণ আমফানের অনুদানের টাকা নেওয়ার জন্য নিজেদের নৈতিক চরিত্রটুকু ভুলে যায়, তুমি সেই জনগণের কথা বলছো? জনগণ, কোন জনগণের কথা বলছো? যে জনগণ পাশের বাড়িতে আগুন লাগলে নিজের বাড়ি দরজা জানলা বন্ধ করে বসে থাকে, তুমি সেই জনগণের কথা বলছো? জনগণ, কোন জনগণের কথা বলছো? যে জনগণ সন্ধ্যা হলে মদ আর মাংস খাবার জন্য আমার পায়ের কাছে বসে কুকুরের মতো লেজ নাড়ে, তুমি সেই জনগণের কথা বলছো? আরে তোমার সেই জনগণের মুখে আমি থুতু দিই, থুতু। তোমাদের জনগণের মেরুদণ্ডটা আমরা ভেঙে দিয়েছি, জনগণের প্রতিবাদে ভাষাটা আমরা কেড়ে নিয়েছি। হয় দেখিয়ে তুমি হয়তো কিছু মানুষকে পায়ের নিচে দমিয়ে রাখতে পারবে গজেন্দ্র প্রতাপ চৌধুরী, কিন্তু সবাইকে তুমি পারবে না। এই বাংলার মাটিতেই জন্মগ্রহণ করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল, দীনেশ মাতঙ্গিনী হাজরা আর ক্ষুদিরাম বসুর মতো মহান বীর বিপ্লবীরা। এই বাংলার মানুষ কিন্তু মা মাটি মানুষের প্রতি অবজ্ঞা, লাঞ্ছনা, ঘৃণা, অপমান কোনোদিনই সহ্য করবে না। তারা কিন্তু একদিন গর্জে উঠবে, আর সেদিনটা আসতে বেশি দেরি নেই। শালা কাকা কি দিলে গো কাকা, সামনের বিধানসভা ইলেকশনে ভোটে তোমাকে আমি দাঁড় করাবোই করাবো। এরা জ্বালাময় বক্তব্য রাখতে পারলে না, তোমাকে কেউ ভোটে হারাতে পারবে না। এই তার আগে দাঁড়াও, তোমাকে একটু শুদ্ধ করে দিতে হবে। এই আমার মতন পাপির কাছাকাছি থেকে না তুমি একেবারে অশুদ্ধ হয়ে গেছো। তোমাকে একটু স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করে এসো কাকা। গঙ্গা জল, ট্রেডমার্ক যুক্ত বিশুদ্ধ গঙ্গা জল। ওম শান্তি, ওম শান্তি শান্তি। তোর কথা শুনে যেটুখানি বুঝতে পারছি, ওই সমস্ত নারী লবিশকারীদের লক্ষ্য হচ্ছে গরিব মেয়েদেরকে কাজ দেওয়ার নাম করে নিজেদের স্বার্থ সিদ্ধির জালে জড়াচ্ছে। কিন্তু ওদের জাল কাটবো আমি, এই দামিনী মুখার্জি। তোরা একবার আমার সাথে হাসপাতালে চল। কেন দীপদা, কি হয়েছে? বিশ্বমশাই, হ্যাঁ বলো দীপদা, কি হয়েছে বাবা? বিশ্বমশাইয়ের মুখে অ্যাসিড মেরেছে। কে কাজ করছে? গজেন্দ্র প্রতাপ চৌধুরী। গজেন্দ্র প্রতাপ, আমি তোদের বাড়ি থেকে আসলাম, হঠাৎ দেখলাম কয়েকজন লোক ভ্যানে করে বিশ্বমশাইকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। এখন বাবা কেমন আছে দীপদা? একটুর জন্য চোখটা বেঁচে গেছে। কিন্তু গজেন্দ্র এমন কাজটা কেন করলো? তোর বাবা গজেন্দ্র শপিং মল বন্ধ করে দিয়ে পুনরায় কারখানা চালু করতে চাইছিল। সেই আক্রোশ থেকে এই নারকীয় ঘটনাটা ঘটিয়েছে। দীপদা তুমি শুধু বলো, এই মুহূর্তে আমি গজেন্দ্রকে কোথায় পাবো? ওর সঙ্গে মুখোমুখি লড়াই করে এগিয়ে উঠতে পারবি না, যা করতে হবে কৌশলে। ওসব কৌশল আমি বুঝি না। প্রতিশোধ চাই, প্রতিশোধ। আমার বাবার মুখে যে অ্যাসিড মেরেছে, আমিও তো আর মুখে গিয়ে অ্যাসিড ঢেলে দিয়ে আসবো। তুই জানিস না ও কত ভয়ঙ্কর। ও যদি হয় বুনল, আমি হব বাঘা তেঁতুল। তাই বলছি গজেন্দ্র প্রতাপ, এতদিন তোর খেলা সবাই দেখে
এসেছে। এবার দেখবে আমার খেলা, এই দামিনীর খেলা। আমার বিপক্ষে যে কজন খেলোয়াড় মাঠে দাঁড়িয়ে গোল করতে গিয়েছিল তাদের প্রত্যেককে লাল কার্ড দেখিয়ে একদম মাঠের বাইরে আউট করে দিয়েছি। এই মুহূর্তে আমার বিরুদ্ধে খেলার মতন কোনো খেলোয়াড় নেই। জমে উঠেছে আমার খেলা, ভীষণ ভাবে জমে উঠেছে। সবার চোখকে ফাঁকি দিয়ে মেয়ে পাচারের ব্যবসাটা জমে উঠেছে। আমি মানুষের সেবার নাম করে নার্সিংহোম থেকে মোটা টাকাও আমার ব্যাংকে ঢুকতে শুরু করে দিয়েছে। সবাই এত পাপ ধর্মে সইলেও, কিন্তু আমার যা তর্স হয়েছে না, রকির যে মেয়েটাকে নিয়ে আসবার কথা ছিল এখন এসে পৌঁছলো না কেন? বস বস একটু দেরি হয়ে গেল বস, রাস্তায় বড্ড জ্যাম। হ্যাঁ বস, ওই যার কথা বলছিলাম একটা চাকরির জন্য, তাকে নিয়ে এসেছি। খুব ভালো মেয়ে, শিক্ষিতা, ওর নাম মেঘ বালিকা, সবাই ডাকে মেঘা বলে। বাহ, খুব সুন্দর। কি আমার নামটা? না, তোমার ফিগারটা প্রথম দেখাতেই তুমি পাস করে গেছো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাদ দিয়ে দাও ও সবাই আপনি আজকে কথাগুলো বাদ দিয়ে দাও। বড্ড শেখালে। আধুনিক যুগের মেয়ে তোমরা চাল চলন কথাবার্তা পোশাক আশাক দিয়ে মানুষকে ঘায়েল করে দিয়ে কাজ হাসিল করে নেবে, এটাই হচ্ছে বর্তমান যুগে আসল টেকনিক। কে বলছিলাম না আমার বস দারুণ মানুষ? আরে পারলাম হতে কই রে, মানুষ হয়ে জন্মে এখন অব্দি মানুষের জন্য একটা কাজ করে উঠতে পারলাম না। ও হ্যাঁ রকি, হ্যাঁ বস, তুই সেদিন বলছিলিস তোর নাকি কিছু টাকার প্রয়োজন। টাকা কই? না তো, আমি বলিনি তো। বলি না তোর বোনের পড়াশোনার জন্য 10,000 টাকা লাগবে? না বলিনি বস, কারণ আমার তো কোনো বোন নেই। আরে বাবা, বোন ওর সামনে তুই লজ্জা পাচ্ছিস? আরে লজ্জা পাওয়ার কি আছে? তোর বোন মানে সে তো আমারও বোন। নে আমার তরফ থেকে তোর বোনকে 10,000 টাকা দিয়ে বলবি মন দিয়ে যেন পড়াশোনাটা করে। যা 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 যা। আপনাকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। পৃথিবীতে আপনার মতো মানুষও আছে। আপনি না, তুমি প্র্যাকটিস করে না, নয়তো এটা আবার অভ্যাসে দাঁড়িয়ে যাবে। তোমার মতো মানুষও আছে। দ্যাটস লাইক এ গুড গার্ল। কি ডেঞ্জারাস মাল! যার হাত থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে না, শালা একটা মেয়েকে দেখে হয়ে গেল দাতা কর্ণ। করে 10,000 টাকা দিয়ে দিল। রকি, হ্যাঁ বস, বলছি তুই না আজকে ওখানে বস এতদিন আমার আন্ডারে কাজ করছো, আমার ইশারা বুঝতে পারছো না? এক্ষুনি তো দিচ্ছিলিস কারবারে কেরোসিন তেল ঢেলে। শোন, ওই মেয়েটা চলে যাবে, ওই টাকাটা কিন্তু ফেরত দিয়ে যাবে। একটা টাকাও খরচা করবি না। বস একটা কথা বলবো বস? আরো কিছু টাকা লাগবে? না, আর টাকা লাগবে না, আপনার পায়ের একটু ধুলো লাগবে। এটা আমি গলায় মাদুলি করে রাখবো বস, তাহলে আমি আসি বস। এই শোন, খরচা ফেরো। যা বাইরে যা। আমাকে আমার কাজগুলো বুঝিয়ে দিলে খুব ভালো হতো। গুড, ভেরি গুড। কাজের প্রতি এরকম নিষ্ঠা থাকতে হবে। দেখো মেঘা, তুমি এখানে এসেছো ইনকাম করার জন্য, আর ইনকাম করতে গেলে লজ্জা, মান, ভয় এই শব্দগুলোকে না পুরনো শাড়ির মতন গা থেকে খুলে ফেলতে হবে। ভয় কি? আমি তো তোমার পাশে আছি। তাছাড়া ভয়কে জয় করতে না পারলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে না। আর তুমি যদি তোমার লক্ষ্যে না পৌঁছতে পারো, হয়তো তোমার বাবা মরেও শান্তি পাবে না। আপনি আমার বাবার মৃত্যুর কথা বলবেন না। ঠিক আছে, কুকথার কোনোদিন আমার মুখ দিয়ে দ্বিতীয়বারের জন্য উচ্চারণ হবে না। এখানে কাজ করার জন্য তোমার প্রত্যেক মাসে মাইনে হবে 40,000 টাকা। 40,000? অ্যাডভান্স বাবদ ম্যানেজারের কাছ থেকে আজকে 20,000 টাকা নিয়ে নেবে। আর আজকে একটা পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষা পাশ করে গেলে তোমার চাকরি পার্মানেন্ট। কি পরীক্ষা দিতে হবে বস? সেরকম কিছু না, এই রামধনু যেমন তার 7টা রঙের আকর্ষণে মানুষের দৃষ্টি কেড়ে নেয়, ঠিক সেইভাবে তোমার যৌবনের আকর্ষণে আমার ভাই রাজাকে কুপকাত করে এই ব্ল্যাঙ্ক চেকটাতে একটা সই করিয়ে আনবে। আমি পারবো না। পাপ কাজ করতে কেন? বাবাকে বাঁচানোর জন্য তুমি এটুকু করতে পারবে না? এতে যে আমার সুন্দর চরিত্রে দাগ লেগে যাবে বস। আরে বাবা, আমার চরিত্রে নামা বলে তোমার শরীরে চাপিয়ে দিয়ে সেই দাগ ধুয়ে মুছে সাফ করে দেবো। এখন বলো তুমি আমার প্রস্তাবে রাজি আছো কি? এখন আমি কি করব? একদিকে আমার বাবার জীবন, অন্যদিকে কৌশিকের প্রেম, একদিকে গজেন্দ্র প্রতাপ চৌধুরী লোভের আহ্বান, অন্যদিকে শনির স্বপ্ন। আমি কোনটা ছেড়ে কি করব? না, এত সব চিন্তা করে লাভ নেই। আমি বরং বসের প্রস্তাবে রাজি হয়ে যাই। মেঘা, কি ভাবছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? না, ভাবছি না। আমি এখন বলতে চাইছি আমি তোমার প্রস্তাবে রাজি। গুড। এর জন্য না তোমাকে প্রথম দেখাতে আমার পছন্দ হয়ে গেছিল। এনো এবার এই মদটা একটু খাও তো। মদ? হ্যাঁ মদ।
মদ এখন আভিজাত্যে সিঁড়ি ধরে নিয়েছে। যে সিঁড়ি ধরে তুমি যদি ওপরে না উঠতে পারো তাহলে হয়তো তোমার বাবা। আমি আমার বাবার জন্য সব কাজ করতে প্রস্তুত। তাহলে অতীতকে ভুলে গিয়ে বর্তমানে পথে এগিয়ে চলো, শুরু করো তোমার খেলা। বেশ, তাই হোক। তোমার কথা মতো আমার সব শিক্ষাকে মন থেকে মুছে ফেলে দিয়ে আমি তোমার দীক্ষায় দীক্ষিত হলাম। दुनिया में लोग लोगों का जाता है दुनिया में लोगों को जाता है রকি ভাইরা অপেক্ষা করছে, তোমাকে রামধনের পোশাক পরিয়ে দেবে। আর এক্ষুনি আমার ভাই রাজা এখানে চলে আসবে, এই চেকটাতে একটা সই করে নেবে। ওকে বস। এই মেঘবালিকা তার গা থেকে সভ্যতার পোশাক পাল্টে নগ্নতার পোশাক গায়ে চাপাতে যাচ্ছে তার পরিবারের মুখে হাসি দেখার জন্য। আমি তো এরকম পরিবারগুলোকে খুঁজে বেড়াই যে সমস্ত পরিবারের মানুষগুলো হাসতে ভুলে গেছে, আর সেই সমস্ত পরিবারের মানুষগুলোর মুখে একটু হাসি দেখার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আচ্ছা, আমি কি খুব বড়সড় পাপ করছি? একদম ঠিক কথা বলেছেন। আরে বাবা, এটাও তো এক ধরনের সেবা, মানব সেবা। কে যেন বলেছিল, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছি ঈশ্বর। সারাদিন ঘুরি ঘুরি আমার কোমরটা একেবারে ধরে গেছে রে বাবা। বলতেছে কি আমি জোর নাই গো বাবু, আমি ফুলবালি। এটা কি তোর পাড়ার বাজার পেয়েছিস যে একদম শপিং মলের ভেতরে ফুল বিক্রি করতে চলে এসেছিস? কে তুই? বাবু বাবু বলতেছি কি দুটো ফুলের মালা নাও না গো বাবু। তুমি যদি না নাও আমি কিন্তু এইখানেই বসে থাকবো, কেউ আমাকে নড়াতে পারবে না। সারাদিন ঘুরি ঘুরি আমার পায়ে সালাটা উঠে গেল। দেখো দেখো বাবু, দেখো জুতা কানার অবস্থাটা দেখো। বলবো বাবু, দুঃখের কথা বাবু গো, সারাদিন রোদে জ্বলি আর পুড়ি আমার সোনার অঙ্গটা একেবারে তামা হয়ে গেল গো বাবু। বাবু বাবু, তুমি কি ভালো গো। তুমি যখন আমার এখানে বসতি দেছো তারাই দাও নাই, তখন তোমার সঙ্গে দুটো সুখ দুঃখের কথা বলি। বাবু বাবু গো, কি বলবো বাবু, দুঃখের কথা। সারাদিন এই শহরের পথে ঘুরি ঘুরি ফুল বিক্রি করি আমার কাতল মাছের মতন পেটিটা কেমন ফুলে গেছে গো বাবু।
তুমি করতাছটা কি? কি করতাছ? তুই বলছিলি না তো কাতল মাছের মতন পেটিটা ফুলে গেছে, তাই একটু হাত দিয়ে দেখছিলাম। শুধু যে পেটিটা ফুলেছে তা তো নয় গো বাবু, আমার এই মনটা একেবারে ঝুলে পুড়ে বলবো বাবু, দুঃখীর কথা। এমন একটা ডোকা পান্না সারা এখন অব্দি কারো চোখে পড়লো নি গো। তোমাদের শহরে কি গরম গো বাবু, কি গরম, প্যাচপ্যাচানি গরম। আমাদের গায়ে এত গরম নেই গো বাবু। আমার তো মনে হচ্ছে আর এখানে আমার থাকা হবে না। আজই আমাকে শহরের পথে চলে যেতে হবে। বলছি আমার রেস্টরুমে যাবি? খুব ঠান্ডা, কোনো গরম নেই। যাবি? চল না রে, চল 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 চল। সালা তুমি বহুত ঢামনা চবে, হ্যাঁ বহুত ঢামনা। তখন থেকে শুধু এদিক ওদিক দেখি আমার শরীরটারে একেবারে হট করে দুটো ফুলও নিলে না আর দুটো মালাও নিলে না। তখন থেকে শুধু কথা ভ্যালি ভ্যালি। আমার ব্যবসাটারে মন্দা করলে চলবে নি। হ্যাঁ বাবু, শোনো বলছি, এখন তো এই জায়গাটা পুরো ফাঁকা আছে, যা দেওয়ার তা আমার কাছে দিয়ে দাও না গো। তার মানে তুই পাগলি গো বাবু, পাগলি। সবাই তো আমারে পাগলি নামেই চেনে। তার মানে তোকে ইসমাইল পাঠিয়েছে? ওরে শালা, তুই তো পুরো আমাকে বোকা বানিয়ে দিয়েছিস। আরে বাবু, তাড়াতাড়ি দিয়ে দাও না গো আমার কাছে। নে। বলছি, ওই ইসমাইল তোকে যা টাকা দেয় তার থেকে বেশি টাকা আমি তোকে দেবো। তুই আমার দলে কাজ করবি পাগলি। হে ভগবান, এ তো মনে হচ্ছে টুরুলা। তোর মন পুলিশের কাছে আমি অ্যারেস্ট হতে চাই, তোর প্রেমের কারাগারে আমি বন্দী হতে চাই। তাই বুঝলি? পাগলি তোর পাগলা কই? পাগলা তোর পাগলি নাই। মাইরি বলছি রে, এখন অব্দি আমার একটা পাগলি জোটে নাই। পাগলা তোর পাগলি হতে চাই, পাগলা তোর পাগলি হতে চাই। পুলিশের হাতে আমি প্রেমের কারাগারে আমি বন্দী থাকতে চাই। পাগলা তোর পাগলি হতে চাই। ইসমাইল, ওয়ালাইকুম সালাম। আমি 1 নম্বর ডায়মন্ড পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, পুরো 25 লাখ টাকার মাল আছে। কি বলছো? আজকে তুমি লোক পাঠাচ্ছ না, কালকে পাঠাবে? তাহলে এই মাত্র যে ফুলবাড়ি ছদ্মবেশে পাগলি বলে মেয়েটা, ওটা তোমার পাঠানো লোক নয়? ও মাই গড! আমার বেলায় ঢুকে আমার মাথায় টুপি পরে পুরো 25 লক্ষ টাকার হিরেনের চম্পট দিল। এই রকি, ওই ফুলবাড়ি বেটা যেন পালাতে না পারে, ওকে ধর রকি, ওকে ধর। যাব বাবা, আমাকে এখানে আসতে বলে নিজে হুশ করে এখান থেকে বেরিয়ে চলে গেল। এমন ভাবে কেন চলো, চিনতেই পারলো না আমাকে। কি হয়েছে? আমি পড়ে গিয়ে আমার বুকে খুব জোর ধাক্কা লেগেছে রাজা। বুকে ধাক্কা লেগেছে? মানে ধক ধক করনে লাগা? কই দেখি। না ঠিক আছে। ঠিক আছে। আরে তোমার সারা শরীর তো স্পঞ্জের মতো নরম, আর স্পঞ্জে ধাক্কা লাগলে তো চুপসে যায়, ঘা তো লাগে না। তার মানে তুমি আমার শরীরটাকে নিয়ে ছিনিমিনি খেলছো? মোটেই না। শাট আপ! আমি তোমার দাদাকে গিয়ে বলবো তুমি আমাকে এখানে একা পেয়ে আমার সঙ্গে নোংরামি করার চেষ্টা করেছো। আচ্ছা ঠিক আছে। তারপর এখানকার সবাইকে ডেকে বলবো। আচ্ছা ঠিক আছে। শেষে পুলিশকে গিয়ে বলবো তুমি আমার বুকে ধাক্কার উপর ডবল ধাক্কা দিয়েছো। আচ্ছা ঠিক আছে। কি ঠিক আছে মানে সবাই জানে আমি বোকা মূর্খ, তাই তুমি ধাক্কা দেওয়ার কথা বললে সবাই বলবে ঠিক আছে, কারণ কেউ তোমার কথা বিশ্বাসই করবে না। তাহলে আমি তোমার মাকে গিয়ে বলবো তুমি এই মেঘাকে। না মেঘা দেবী, আমার মাকে তুমিও কথা বলো না। বাবা পাগল হয়ে যাওয়ার পর থেকে মা এমনিতেই মন মারা হয়ে থাকে। তারপর তোমার মুখ থেকে ওই কথাগুলো শুনলে মা আমাকে ঘেন্না করবে। মায়ের ঘেন্না নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। এই পৃথিবীতে মা ছাড়া আমার কেউ নেই। তাই বলছি
তাই বলছি কি বেলা তুমি তোমার ওই মিথ্যে নাটকগুলো করবে না, কি তুমি চাও বলো? বেশি কিছু নয় রাজা, আমার শরীর ছোঁয়ার অপরাধে তুমি কাগজটা একটা সই করে দাও। এই কাগজটা একটা সই করে দিলে হয়ে যাবে, এক্ষুনি করে দিচ্ছি। না রাজা, আমি না বলা পর্যন্ত কারোর কোনো কাগজে তুই সই করবি না, সই করবি না, সই করবি না। তুমি সই করলে না? কেন সই করবো? আমি তো তোমার পড়ানে ধাক্কা দিইনি, তাহলে ধাক্কা দিই তারপরে সই করবো। ওরে বাংলাদেশের মেয়ে তুই হেইলা দুইলা যাস, একবার রে লাগে ঝাকা পদ্মা নদীর ইলিশ খাইয়া না না ঝকঝক বানা, তুই দাদা লাগে ঝাকা পদ্মা নদীর ইলিশ খাইয়া না না ঝকঝক বানা। ওলা লা লো ওলা লা লো ওলা লা লা ওলা লা লা ওলা লা লা। চিকন চিকন গাল আর লাকের গামতে চিরো লাল মরিচের ঝাল, ওরে বাংলা লানা নাই রে দিলনা তোর মন রাঙাতে করব যা তুই চাস চাস। জগর যাচ্ছে তেড়ে আমটি এবার খাবো পেরে দূর ছানা ভয় মরে গল এবার তাকে ধরে ধরে। দামিনী তুমি এখানে? রাজা তুমি? দামিনী, দামিনী তুমি আমাকে বাঁচাও। মেঘা, মেঘা তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে চাকরিতে একটা জয়েন করেছি, ডিউটি শেষ করে বাড়িতে ফিরছিলাম। আরে রাজা আমাকে কেন কেন রাজা এই নোংরা কাজটা তুমি কেন করতে গেছিলে বলো? আমি কি নোংরা কাজ করেছি? তুমি তো জানো আমি কারোর বুকে ধাক্কা সহ্যই করতে পারি না, তাই ও যখন বললো যে ওর বুকে ধাক্কা লেগেছে আমি তোকে ধরতে গিয়েছিলাম, কিন্তু কিন্তু ও যা পোশাক পরেছে তাতে। মুখ সামলে কথা বলবে রাস্কেল। তার আগে তুমি তোমার শরীরটাকে ঢাকো মেঘা। তোমার লজ্জা করে না এই পোশাকে বাড়ির বাইরে বেরোতে? না করে না, এটাই মডার্ন কালচার। মেঘা, নারী ঈশ্বরের অমূল্য সৃষ্টি, সেই সৃষ্টিকে রক্ষা করার জন্য তিনি নানা রকমের সুন্দর সুন্দর পরিচ্ছদ সৃষ্টি করেছেন। তাই তো গা দেখানো দামি কস্টিউম না পরে পারো তো 300 টাকা দামের শাড়ি পরে বাড়ির বাইরে বেরিও মেঘা। আহ কি ভালোই না বলেছো, ঠিক বলেছো। ওই সুযোগ না পেলে এই সাপ কখনো সে ইঁদুরের করতে ঢোকে না। শাট আপ, জাস্ট শাট আপ। ও নহে ভুল করেছে, কিন্তু তুমি তুমি তো সহজ সরল মানুষ, তুমি কেন এই নোংরা কাজটা করতে গেছিলে বলো তো রাজা? আমি কি নোংরা কাজ করেছি? আরে বাবা ওর ধাক্কা লাগার কথা শুনে তো আমি তোকে সাহায্য করতে গিয়েছিলাম, কিন্তু ওই তো আমার নামে বদনাম দিয়ে আমাকে গেঁড়া কলে ফেলে এই কাগজটাতে আমাকে একটা সই করতে বললো। এ কি, এটা তো ব্যাংকের চেক। মেঘা তুমি আসলে রাজা আমার বস গজেন্দ্র প্রতাপ চৌধুরীর ভাই তো, তাই এর একটা সই এই চেকে করে নিয়ে যেতে বলেছিলেন, আর সেই জন্য আমি এই পোশাকে তুমি তোমার কাজটা হাসিল করতে এসেছিলে, তাই তো? দামিনী, ও দামিনী বলছি ওটা কিসের কাগজ গো? টাকা তোলার কাগজ। কি? তোমার শয়তান দাদা ওর হাত দিয়ে এই চেকটা সই করতে পাঠিয়েছিল রাজা। মানে আমি ওটা সই করলে আমার সব টাকা ছেড়ে দিত? হ্যাঁ রাজা। হায় মাগো, ভাগ্য ভালো মায়ের দয়াটা হয়নি, মা সময় মতো সব কিছু চিচিং ফাঁক করে দিয়েছে, নাহলে তোমার সর্বনাশ হয়ে যেত। কি যুগ এলো। হ্যাঁ আমি যাই বাবা, জায়গাটা ভালো নয়। জয় মা, জয় মা, জয় মা। রাজা যেও না, দাঁড়াও। দাঁড়াবে না, ও আর তোমার কথা শুনবে না মেঘা। আমি তোমার আর তোমার বসের আসল উদ্দেশ্যটা ওর মনে জাগিয়ে দিয়েছি মেঘা। দামিনী, ছি মেঘা ছি, এই তোমার বিবেক? হ্যাঁ, এই তুমি চাকরিটা করো, একটা বোকা সহজ সরল মানুষের কাছ থেকে এইভাবে অর্থ সম্পদ চুরি করে নিতে তোমার লজ্জা করে না বলো? এই মনটা নিয়েই তুমি আমার দাদাটাকে ভালোবাসো। খারাপ লাগলে তুমি তোমার দাদাকে সাবধান করে দিও, আর ওই মূর্খটাকে তালিম দিয়ে পণ্ডিত করে দেখিও। ঈশ্বর যদি চান তাহলে সেটা করেই দেখাবো মেঘা। ওই শয়তান গজেন্দ্র প্রতাপ চৌধুরী, ওই শয়তান গজেন্দ্র প্রতাপ চৌধুরী সবার সব কিছু লুট করে নিয়ে খুন আর সন্ত্রাসের জোরে নিজে ওপরে ওঠার স্বপ্ন দেখছে, কিন্তু ওকে আমি সেখান থেকে টেনে নিচে নামিয়ে ওই বোকাটাকেই আমি স্বর্গে তোলার চেষ্টা করব মেঘা। আন্ডারস্ট্যান্ড? আই থিংক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। ঝড়ের হাওয়ায়
কোথা থেকে কোথা উড়ে যায় লিখেছি নিয়তি তার কপালে কি সে তো কি জানে না ঝড়ের হায় ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায় লিখেছি নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না হাসির ঘরের মতো সাজানো জীবন এই আছে চুরমা এক নিমিষে শ্মশান হলো একটি সোনার সংসার হাসির ঘরের মতো সাজানো জীবন এই আছে চুরমা এক নিমিষে শ্মশান হলো একটি সোনার সংসার ভাঙা গড়া নিয়ে জীবন মেতে ওঠে নতুন খেলায় লিখেছি নিয়তি তার কপালে কি সে তো কেউ জানে না পারছে না পারছে না গজেন্দ্র মায়ের মনের যন্ত্রণাটা কিছুতেই বুঝতে পারছে না কিন্তু কিন্তু আমি এখন কি করব সব মানুষ আমাকে ছিছি করছে সবাই আমার নামে থুতু ফেলছে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব থেকে জগতের সব মা যেন তারস্বরে বলছে তুমি রাক্ষসী না 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 গো না তুমি ও কথা বলো না তুমি বিশ্বাস করো বিশ্বাস বিশ্বাস আমার পঙ্গু হয়ে গেছে স্নেহ ভালোবাসা হয়ে গেছে নিলাম তোমাদের অন্যায় অবিচারের লোভের চাবুকে যোগ বিয়োগ গুণ ভাগের চিহ্নগুলো উধাও হয়ে গিয়ে আমার জীবনের খাতায় জমা হয়ে গেছে বিরাট একটা শূন্য না আমি শূন্য হতে দেব না আমি আমার জীবনটুকু দিয়েও তোমার সব পূর্ণ করে দেব একটিবার শুধু একটিবার আমার রাজাকে আমার কাছে এনে দাও কতদিন আমি ওকে দেখিনি আমি ওকে দু চোখ ভরে দেখবো সত্য যখন গেছে তখন ও রাজাকে নিয়ে এসে নিশ্চয়ই তোমাকে দেখাবে তুমি আর একটু ধৈর্য ধরো সারা জীবন ধৈর্য ধরে বসে থাকলেও রাজাকে আমি আর কোনোদিন দেখাতে পারবো না দাদা কেন সত্য কেন রাজাকে নতুন করে শিক্ষার আলো দেখাতে গিয়ে গজেন্দ্র আমার দৃষ্টি শক্তি কেড়ে নিয়ে সারা জীবনের মতো অন্ধকারে ঠেলে দিয়ে সত্য তুমিও শেষ পর্যন্ত আমাদের জন্য অন্ধ হয়ে গেলে অবাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায় জানি না এ নিয়তির কি খেলা তোমরা চুপ করো পারছি না গায়ত্রী পারছি না তোমরা তোমরা আমার এই বন্ধন খুলে দাও আমাকে দুটো খেতে দাও বৌদি দাদা খিদে পেয়েছে দাদাকে তুমি খেতে দাও সবাইকে লুকিয়ে আমি এই খাবারটা নিয়ে এসেছিলাম নাও এটাই তুমি খাও না হ্যালো হাই বাই বাই আমার গজুর হাজার বারণ থাকা সত্ত্বেও দাদাকে তুমি ওই খাবার দিয়েছিলে কেন কি করবে একই মায়ের পেটের বোন হয়ে তুমি তো কোনোদিন দাদাকে খেতে দাওনি দিয়েছো বিষ ইনজেকশন তাই বৌদি লুকিয়ে লুকিয়ে স্বামীকে খাবার দিয়ে পিরিত করছে পিরিত সেটা করার অধিকার আমার আছে ঠাকুরজি কারণ আমি ও স্ত্রী এক মায়ের কাছে তার সন্তান সব হলেও এক স্ত্রীর কাছে তার স্বামী দেব
তাই তো তোমার দেওয়া খাবার আমি খুঁটে খুঁটে খাবো, আমি খুঁটে খুঁটে খাবো। চন্দ্র, চন্দ্রা, তবু আমি মরবো না রে। আজ আমি না খেতে পেলেও আমারই অন্যের সারা জীবন আমি তোদের প্রতিপালন করে যাব। তোরা শুধু আমার রাজাকে মারিস না, ওর কোনো ক্ষতি করিস না, ওকে বাঁচতে দে চন্দ্রা, ওকে বাঁচতে দে। এবার কিন্তু মরবে। হ্যালো, হাই ভাই ভাই। তার আগে দাদার খাওয়া নষ্ট করার জন্য আমি নিজের হাতে তোমাকে খুন কর। তোমার চোখ, তোমার মতো উচ্চাকাঙ্ক্ষী মেয়ের লোভের জন্যই গজেন্দ্র চোখ দুটো নষ্ট করে দিয়েছে। বেশ করেছে, ভালো করেছে। এর থেকে গজে যদি ওকে প্রাণে মেরে ফেলতো আমি খুশি হতাম। তুমি কি বলছো ঠাকুরজি? সত্য তোমার স্বামী? সেই জন্যই তো পই পই করে বারণ করেছিলাম যে রাজার খোঁজে যেও না, কিন্তু আমার কথা শুনলো না। ওই কুকুরের মতো ঘেউ ঘেউ করে বেরিয়ে গেল, আর গজু ওকে একেবারে হ্যালো হাই বাই বাই করে দিল। তবু না মরা পর্যন্ত আমি কিন্তু রাজার ভালো করবই। তার আগে এ বাড়ি থেকে তোমাকে আমি জুতো মেরে তাড়াবো। মারো পিসিমণি, মারো, জুতো মেরে অন্ধটাকে বাড়ি থেকে বার করে দাও। হ্যাঁ, আমি তাই দেবো। আমি থাকতে একাডেমি করতে দেব না, কারণ এতে যে পাপ হবে আর সেই পাপে তোরা কেউ বাঁচবি না। আমাদের কিচ্ছু হবে না। ও পিসিমণি, ওই অন্ধটাকে জুতো মেরে বাড়ি থেকে বার করে দাও না। সরে যাও বলছি। এই বেরিয়ে যাও, বেরিয়ে যাও। না চন্দ্রা, না, ও কাজ তুমি করো না চন্দ্রা, ও কাজ তুমি করো না। কারণ আমি যে অন্ধ, তাই এই সময় এই ঘর থেকে বেরিয়ে না গেলেও তোমার আর গজেন্দ্রর কাজের কোনো অসুবিধা হবে না। তাই তুমি আমাকে জুতো পেটা করে তাড়িয়ে দিলেও প্রভু ভক্ত কুকুর যেমন তার মনিবের পায়ের কাছে বসে কেউ কেউ করে, আমিও তেমনি মানব প্রতাপ চৌধুরীর এই বদ্ধ ঘরের দ্বারে বসে তোর নিমকে মশল করব আর দেখব ভগবানের শেষ বিচার। ভগবানের শেষ বিচার? আরে ভগবানের বিচারে আমাদের কিচ্ছু হবে না, কারণ তোদের ভগবান হচ্ছে আমি। তোরাই বরং আমার পা ধরে বলবি, ভগবান তুমি আমাদেরকে বাঁচাও। কিন্তু ওই কথা তোমার বাবা কোনোদিন বলবে না। বাবা গজু। কেন পিসিমণি হঠাৎ এই ধরনের কথাবার্তা বলছো? তোমার মাঝি ওকে লুকিয়ে লুকিয়ে পুষ্টিকর খাবার দেয়। কথাটা কি সত্যি? কি করব, মানুষটা যে এক মুঠো খাওয়ারের জন্য চিৎকার করছিল। আমাকে ডাকতে পারতে, আমি ইনজেকশন দিয়ে দিতাম। ওই ইনজেকশনে বিষ আছে জেনেও স্ত্রী হয়ে ওকে আমি কি করে দিতে বলবো? তবে ভয় নেই গজেন্দ্র, চন্দ্রা আমার দেওয়া খাবার ওকে খেতে দেয়নি, নিচে ফেলে দিয়ে না পিসিমণি, এটা তুমি ঠিক কাজ করো, এটা অন্যায় করেছো, খুব বাজে জিনিস করেছো। আমি বাবাকে ভালো ভালো দামি দামি খাবার এনে খাওয়াবো যদি তুমি বাবার কাছ থেকে সম্পত্তির উইলে একটা সই করিয়ে নিয়ে দিতে পারো। মরে গেল ওই উইলে তোর বাবা সই করবে না। তাহলে রাজাকেও আমি বাঁচিয়ে রাখবো না। কাজ তুই করিস না, ওকে বাঁচিয়ে রাখার জন্য এতদিন তুই যা চেয়েছিস আমি তোকে তাই দিয়েছি, শুধু ওই উইলে সই করা ছাড়া আর কি করলে ওকে তুই মারবি না বল? এই চেকটাতে একটা সই করিয়ে আনতে হবে। ব্যাংকের চেকে সই? হ্যাঁ বৌদি, গজুর পকেট এখন একদম গড়ির মান। তাই কিন্তু এই তো সেদিন লোকার খুলে তোকে এত টাকা এত গয়না দিলাম, সব খরচা করে ফেলেছি। ও মামা, আমার জন্য এটুকু করতে পারবে না? বলো না, বলো পারবে না? বলো বৌদি, তুমি পারবে না? পারবে না, বলো মা, পারবে না? পারবো, শুধু একবার আমার রাজাকে আমার কাছে এনে দে। আমি জানি না ও কোথায় আছে, কেমন আছে। মা, ও মা, মা 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 দেখো মা, আমি তোমার ডাক পেয়ে বিদ্যাসাগরের মতো সব বাধা অতিক্রম করে ছুটে চলে এসেছি মা। হ্যাঁ গো মা, আর তোমার জন্য নিয়ে এসেছি তোমার পুজোর ফুল মা। তোমার মা কিন্তু ওই ফুলে সন্তুষ্ট হবে না রাজা।
কি দীপ, তুমি এতদিন পর আমাদের বাড়িতে? আমি একটি মেলার আয়োজন করেছি। মেলা? নাম দিয়েছি পরিবর্তনী মেলা। গজেন্দ্রদা, যদি সম্ভব হয় একবার মেলা থেকে ঘুরে আসবেন। রাজা, ওই মেলাতে তোমাকে একটা রঙিন আলো দেখাবো, তা যেতে হবে কিন্তু। তোমার যা অবস্থা। দূর মূর্খ বান্ডলে, আমি মাঠে ঘাটে সারাদিন ঘুরে বেড়ালে এই অবস্থাই হবে আমার। তোমার মা লেখাপড়া শিখিয়ে তোমার এই অবস্থার পরিবর্তন করলেন না কেন? না দীপ না, আমার মা আমার জন্য যা করেছে ঠিক করেছে, সেই জন্যই তো আমি আমার মাকে এত ভালোবাসি, জানি, মানি, বিশ্বাস করি। জানো দীপ, জানো এই পৃথিবীতে মায়ের থেকে আপন আমার কাছে আর কেউ নেই। তাই নাকি? হ্যাঁ রে দাদা, এই জগতে মায়ের কোনো বিকল্প নেই। তাই তো মা যদি আমার দই ফুলে সন্তুষ্ট না হয়, আমি আমার শরীরে সব রক্ত দিয়ে দেবো। তবু আমার মা মনে আঘাত পায় এমন কোনো কাজ আমি করবো না। কি হলো মা? ও মা, কাঁদছো কেন তুমি? কি হয়েছে মা তোমার? কি হয়েছে? কাঁদছো কেন? আচ্ছা তুমি আমার কাছ থেকে কি চাও বলো? কিচ্ছু না বাবা, কিচ্ছু না। এই সুযোগে রাজার কাছে সইটা করিয়ে নাও। সইটা করাও বলছে। যাচ্ছি। কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? বলো না আমার কাছে কি চাও বলো। এখানটাতে একটা সই করে দি বাবা। এখানে সকাল হয়ে যাবে, ঠিক আছে। আরে এই কাগজটা তো মেঘাও আমাকে সই করতে বলেছিল। রাজা কি ভাবছিস? ইয়ে না মানে আমি, ও মা বলছি এটা কিসের কাগজ গো? সেটা তুমি বুঝবে না বন্ধু। ওই কাগজটা যে কি সেটা জানতে গেলে চাণক্যের চাল চাই, রামের সরলতা নয়। কাজে ওই কাগজে তুমি সই করবে না। আমি বলছি সই কর। না মানে আমি, কিন্তু আমি বলছি এখানে সই কর। আমি বলছি এখানে সই কর। আমি বলছি সইটা তুই করে দে রাজা। মা যখন বলছে তখন আমি আর কারোর কথা শুনবো না। হ্যাঁ, আমি এখানে সই করে দিচ্ছি মা। এই তো কি ভুল তুমি করলে বন্ধু। কেন দীপ, কি হয়েছে? সে তুমি বুঝবে না। নতুন জ্ঞানের রঙিন আলো দেখানোর জন্য আমি তোমাকে সইটা করতে বারণ করেছিলাম, কিন্তু মা নামের মহামন্ত্রে সইটা করে দিয়ে তুমি সর্বশান্ত হয়ে গেলে। তবু যাওয়ার বেলায় তোমাকে বলে যাচ্ছে, পারো তো একবার মেলায় চেও। আমি তোমাকে নিয়ে শেষ খেলাটা খেলতে চাই। শেষ খেলা। দীপ, তুমি যেও না দীপ। আমি তোমার সঙ্গে মেলা রঙিন আলো দেখতে যাবো। দীপ, ওই মেলাতে তুই যাবি না? না কেন? আমি যাবো যখন বলছি তখন আমি যাবো, তখন আমাকে আটকাতে পারবে না। তো সাহস কম না তো? আমার মুখের উপরে কথা। আমি তোকে বলছি মেলাতে যাবি না, আর তুই বলছিস মেলাতে যাবি। আজকে তোকে আমি মেরে ফেলবো। না, আর এক ঘাও তুই ওকে মারবি না। তোর কাজ হয়ে গেছে, এখান থেকে চলে যা। চলে এসে বেশি মনে। হ্যাঁ চল রাজা। মাগো চলে যা এখান থেকে, তুই চলে যা। যাবো মা। তুমি যখন বলছো তখন আমি আর এই বাড়িতে থাকবো না মা। তো যাওয়ার আগে একটাই আফসোস, বাবাকে অন্ধকার থেকে আলোয় ফেরাতে পারলাম না, পিসে মশাই দৃষ্টিটা ফিরিয়ে দিতে পারলাম না। শেষ পর্যন্ত তোমার পুজোটাও তো করতে পারলাম না মা। মা গো, মা পিঠে বেল্টের ঘা সহ্য করে নেবো মা, চিন্তা করো না। বাড়ি থেকে বেরিয়ে গেলে আমি বেঁচে থাকতে পারবো মা, কিন্তু কি রাজা? মাকে ছাড়া বেঁচে থাকা কি যে ব্যথা, মাতৃহারাই শুধু জানে সে কথা। মাকে ছাড়া বেঁচে থাকা কি যে ব্যথা, মাতৃহারাই শুধু জানে সে কথা। তোমার কোলে মাথা রেখে জীবনে সব পাওয়া আমি যেন পাই।
না, তাই তো কষ্ট সহ্য করেও বাড়ি থেকে বেরিয়ে এসেছি এই মেলার মাঠে বুকে জ্বালাটা জুড়োনোর জন্য। কৌশিক বলছিল দীপ নাকি একটা মেলার আয়োজন করেছে, আর সেই মেলাতে নাকি ওই শয়তানটা উপস্থিত থাকবে, যার জন্য আজও আমি আমার নিজের মুখটা আয়নায় দেখতে পারি না। কারো মুখোমুখি যাতে হতে না হয় তার জন্য মুখটা আড়াল করে রাখার চেষ্টা করি। যে মুখ দিয়ে একদিন আমি সবাইকে বলেছি মদ খেও না, মদ শরীরের পক্ষে ক্ষতিকারক, অথচ সেই মদ আজ আমার নিত্য সঙ্গী। চুপ করো বাবা, চুপ করো। নিজের মনের কষ্টটাকে ভোলার জন্য তুমি যে মদ খাওয়া ধরেছো সেটা আমরা জানি, কিন্তু তুমি কি জানো এই মেলার মাঠে মদ খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ? কেন? কারণ এই মেলা যে পরিবর্তনের মেলা। এই মেলার উদ্দেশ্য হলো শিক্ষা, সংস্কৃতি আর মানুষের মনে চেতনা বৃদ্ধি করা। গরিব মূর্খ বোকা মানুষ যারা আছে তাদের মনে জ্ঞানের আলো ফুটিয়ে সঠিকভাবে বাঁচতে শেখানো। বলিস কি রে বাবা, 100 দিনের কাজ করে যারা 365 দিন ধরে মদ খায়, মদের জন্য যাদের ঘরে ঘরে অভাব আর অশান্তি লেগে থাকে, সেই সমস্ত মানুষদেরকে মদ ছাড়ানোর মহা ঔষধ দেবে এই মেলাতে। বাবা, এতদিন এই মেলাকে কেন্দ্র করে যে সমস্ত অনুষ্ঠান এখানে হয়ে এসেছে, এবছর তার হবে না। কোনো সিনেমা বা সিরিয়ালে হিরো হিরোইনদের এখানে আনা হচ্ছে না, তার পরিবর্তে স্থানীয় শিল্পীদের দিয়ে নাচ গানের অনুষ্ঠান করা হবে। বসবে কবি গানের আসর, বাউল গান, আবার যাত্রা অনুষ্ঠানও হবে। বাহ বাহ বাহ, সুন্দর চিন্তা ভাবনা করেছিস তো তোরা। শুধু তাই না বাবা, একটু পরেই মেলার মঞ্চে 10 জোড়া গণবিবাহের আয়োজন করা হয়েছে, যার সমস্ত খরচের দায়িত্ব দীপ তার নিজে কাঁধে তুলে নিয়েছে। দীপ নিয়েছে? তা দীপ কোথায়? ওকে দেখতে পাচ্ছি না কেন? ও রাজাকে আনতে গেছে। জানো বাবা, আমাদের ছুটকি না একটু পরে এই মেলার মঞ্চে নাচ গানের অনুষ্ঠান করবে। বলিস কি রে? ছুটকি নাচ গান করবে? বাবা ভাই, এ তো একেবারে তাজ্জব ব্যাপার। তাই তো বলছি বাবা, নিজের মনের কষ্টটাকে ভোলার জন্য মদের মতো তরল আগুনে পুড়ে তুমি নিজেকে শেষ করে দিও না বাবা, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের জীবনটাও ঘন অন্ধকারে ঢেকে যাবে বাবা, ঘন অন্ধকারে ঢেকে যাবে। জানি জানি জানি, আর সেটা জেনেও আমি যে নিজেকে সামলাতে পারি না রে কৌশিক। মনের অব্যক্ত যন্ত্রণা যে আমাকে মাতাল করে তোলে। এই সময় যদি ওই শয়তান গজেন্দ্রকে একবার কাছে পেতাম, একেবারে মায়ের ভোগে পাঠিয়ে দিতে, তাই না দিনু কাকা? চিৎকার করো না কাকা, চিৎকার করো না। চিৎকার করলে পোড়া চামড়াটা টান পড়বে, তখন আবার খুব কষ্ট হবে। তুই অনুশোচনে তোমার সঙ্গে দেখা করতে এসেছি কাকা। বিশ্বাস করো, ভালো করে রাত্রে ঘুমোতে পারি না। এই চোখ দুটো বুঝলি না, কানে সেদিনে বাজে তোমার সেই আর্ত চিৎকার। বিশ্বাস করো কাকা, আমি নিজেকে নিজে প্রশ্ন করেছি, পারলে কি করে গজেন্দ্র? যে মানুষটা কোলে চড়ে ছোট্টবেলায় একদিন গোটা গ্রামটা তুই ঘুরে বেড়াতিস, সেই মানুষটাকে তুই ছি গজেন্দ্র, ছি, তুই একটা মানুষ। আমি অন্যায় করেছি কাকা, আমাকে তুমি ক্ষমা করে দাও। যে অ্যাসিড দিয়ে আমি তোমার মুখ ছুড়ে বেড়েছিলাম, সেই অ্যাসিড তুমি আমার মুখে ছুড়ে মারো। নাও কাকা, এই অ্যাসিডটা দিয়ে তুমি প্রতিশোধ নাও। এক মুহূর্ত দেরি করবে না কাকা, আমি প্রস্তুত। পুরো অ্যাসিডটা আমার মুখের মধ্যে ছুড়ে দিয়ে তুমি প্রতিশোধ নাও কাকা, নাও। কি হলো কাকা, প্রতিশোধ নেবো বলে তুমি চুপচাপ দাঁড়িয়ে পড়েছিলে? কারণ আমি যে মানুষ, আর তুমি মানুষ হয়েও নিজের স্বার্থের জন্য যা খুশি করতে পারো, কিন্তু আমি তা পারবো না। পারবে কি করে? যতই হোক বস তোমার অন্নদাতার ছেলে, যে অন্নদাতার টাকায় নিজের ছেলে মেয়েদের বড় করেছো, সেই অন্নদাতার ছেলের কোনো ক্ষতি হোক সেটা তুমি চাইবে না কাকা। বস, আপনার জন্য দিনু কাকার অনেক ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণ বাবদ আমি দেব। কাকা শুধু একবার মুখ ফুটে বলুক কাকার কত ক্ষতিপূরণ লাগবে। কাকার মুখে অ্যাসিড ছুড়ে মারার জন্য কাকাকে ক্ষতিপূরণ বাবদ নগদ আমি 100 টাকা দেব। 100 টাকা? এই না, 1 লাখ টাকা। আর সেই সঙ্গে কৌশিক আমার শপিং মলের ম্যানেজারের চাকরি দেব। এই গণবিবাহ মঞ্চে দামিনীর বিয়ের ব্যবস্থা আমিই করব। কি বললে? তুমি দামিনীর বিয়ের ব্যবস্থা করবে? আমার ছেলে কৌশিককে তোমার অফিসে ম্যানেজারের চাকরি দেবে, আর নগদ 1 লাখ টাকা দেবে। শুধু তাই নয়, 1 বোতল মদও দেব। কি বলে? মদ দেবে? দাও দাও দাও, আমাকে একটু মদ দাও। কাকাকে মদটা খাওয়া। এই যে কাকা, এই নাও, এত দামি মদ এর আগে কোনোদিনও খাওনি, এই সুযোগে খেয়ে নাও। দে কাকাকে নিরিবিলি একটু মদটা খেতে দে। তুই শোন, আজকে না ওই নাচ গানের মঞ্চে দামিনী প্রোগ্রাম করবে, শুনেছি সেখানে কি টাকাটাও আছে। তাই যেভাবেই হোক ওই নাচ গানের মঞ্চ থেকে দামিনীকে জোর করে তুলে নিয়ে এসে
ওই গণবিবাহের মঞ্চে নিয়ে আসবি। বস ওই সবার সামনে দামিনীকে বিয়ে করব আমি। অ্যাসিড বোতল খুলছো কেন বস? প্রচন্ড গরম করছে রে, চোখে মুখে একটু ছেটাবো। বস তুই কি ভাবলি সত্যি সত্যি এর মধ্যে অ্যাসিড আছে? পাগলা রে, মানুষ চিনলি না। এই রকি, বড় খোকাজে বললে টাকা দেবে, ওই টাকা তো দিলে না। কাকা এ না 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 এ না, আমার কাছে 1 লাখ টাকা আছে, এই 1 লাখ টাকা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। বাবা, এত টাকা! কাকা ওই গণবিবাহের মঞ্চে এটাকে জমা করতে হবে, দামিনীর বিয়ে ব্যাপারে এখানে একটা সই করে দাও তো। দামিনীর বিয়ে হবে, দাও না, সই করে দিচ্ছি, দাও। আর তোমার সব অপরাধ আমি ক্ষমা করে দিলাম। বাবা কি হলো বাবা, তুমি আর প্রণাম করলে কেন বাবা? একটু আশীর্বাদের জন্য। রকি তুই তোর কাজে যা, আর আমি আমার কাজে যাচ্ছি। ওকে বস, তাহলে আসি। আহা কি আনন্দ আকাশে বাতাসে। এই রকি, আমার মেয়ে দামিনী কোথায় রে? ওই তো মাইকে ঘোষণা হচ্ছে, শুনতে পাচ্ছ না? চলো কাকা, আমরা বড় ওই নাচ গানের মঞ্চের সামনেই যাই। চলো চলো কাকা, চলো। শুধু দর্শক মণ্ডলী, এতক্ষণ ধরে আপনারা বিভিন্ন ধরনের নৃত্য গীত অনুষ্ঠান দেখলেন। এখন আপনাদের সামনে নৃত্য গীত পরিবেশন করছেন আপনাদের সকলের পরিচিত দামিনী মুখার্জি ও রাজেন্দ্র প্রতাপ চৌধুরী। রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রঙ্গবতী কনক লতায় বসে পড়ে কোহন কথা। রঙ্গবতী রঙ্গবতী কনক লতায় বসে পড়ে কোহন কথা। রঙ্গবতী রঙ্গিলা অন্তরে ভাবলু তোমারি কথা। স্বপ্ন দিলে স্বপ্ন, তোমার মনে বাকি বক্ষ জুড়ে হাহাকার। রঙ্গবতী 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 রঙ্গিলা রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমারি কথা। কত সুন্দর নাচ গান করলে বাবা রে বাবা। প্রথমে তো ভয়ে মঞ্চে উঠতে চাইছিলে না? প্রথমে তো খুব ভয় পেয়ে গেছিলাম, তারপর তোমার সাহস পেয়ে আমার সব ভয় কেটে যায়। আসলে আগে তো কোনো মঞ্চে নাচ গান করিনি, আজকে এই সবার সামনে গান গাইতে পেরে না আমার আমার খুব ভালো লাগছে। তোমাদের নাচ গান আমারও খুব ভালো লেগেছে। এই রাজা, তুই বাড়ি যা। দামিনী, তুমি চলে এসো আমার সঙ্গে। কোথায়? কোথায় আবার? ওই গণবিবাহ মঞ্চে। গজেন্দ্রদা তোমায় বিয়ে করবে ওই গণবিবাহ মঞ্চে। গজেন্দ্র আমাকে বিয়ে করবে ওই গণবিবাহের মঞ্চে? আরে আরে কি বলছিস তুই? যেটা ঘটনা সেটাই বলছি। তোমার বাবা ওই বর্পণ বাবদ 1 লাখ টাকা নিয়েছে গজেন্দ্রদার কাছ থেকে হাত পেতে। আমি নিজে তার সাক্ষী। তোর গজেন্দ্রদা আমার বাবা সর্বনাশ করে স্বাদ মেটেনি বল, এখন আবার আমার দিকে হাত বাড়াতে এসেছে। ওসব আমি জানি না, ভদ্রভাবে গেলে ভালো, আর তা না হলে জোর করে তুলে নিয়ে যাব। তুই যেই হাতটা আমার দিকে বাড়াবি না, সেই হাতটা ঘুরিয়ে তোর পেছন থেকে ঢুকিয়ে দেবো বে। তবে মারবো এখানে পাঠিয়ে দেবো বৃন্দাবনে। রাজা আস্তে আস্তে এখান থেকে পালা। সিনেমাতে মিঠুন চক্রবর্তীর মারপিট থেকে আমি যা শিখেছি না, মারবো পেটে এক গুতো, ছিঁড়ে দেবো তোর মস্তানি সুতো। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে আমিও দেখে নেব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি দলবল নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তখন কিন্তু তোরা দুজনে কেউ বাঁচবি না। রকি! হ্যাঁ হ্যাঁ, আমি রকি, কিং কোবরা রকি। সারা এমন বিষ ঢালবো যে তোরা দুজনেই এক ছবলেই ছবি হয়ে যাবে।
ছবি 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 যাবি যাবি সারা পাগলের মতো না রাজা, না 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 না, তোমার পবিত্র হাতে আমি কোনো নোংরা দাগ লাগতে দেবো না রাজা। হ্যাঁ, তাহলে আমার সামনে গিয়ে তোমাকে তুলে নিয়ে গিয়ে আমার দাদার সাথে বিয়ে দেবে, আমি যেটা মেনে নেবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। ভালোই তো হবে, সম্পর্কে আমি তোমার বৌদি হয়ে যাব। মোটেই না, বন্ধু কখনো বৌদি হয়? রাজা, কলকাতা থেকে তুমি যখন প্রথম এলে, তোমাকে ওই একবার দেখার পর থেকে আমার আর কিছুই ভালো লাগে না। সবসময় শুধু তোমার মুখটাই চোখের সামনে ভেসে ওঠে। তুমি তারপর যখন দীপ বললো ওই মেলা রঙিন আলো দেখাবে, আমি এক কথা রাজি হয়ে গিয়েছিলাম। তাই এখানে এসে কি নতুন রঙিন আলো দেখতে পেলে? তুমি তো আমার সেই নতুন রঙিন আলো, তাই তো তোমাকে আমার অনেক অনেক প্রণাম। কি করছো? আমাকে প্রণাম করতে নেই রাজা, আমাকে ভালোবাসতে হয়। দূর মূর্খ বোকা, আমি কি করে ভালোবাসতে আমি কি জানি? তুমি আমাকে শিখিয়ে দেবে? কালিদাসও প্রথম জীবনে মূর্খ বোকা ছিলেন, কিন্তু তিনি এক নারী স্পর্শে সত্যিকারের কবি কালিদাস হয়ে উঠেছেন। হয়তো আমি তোমাকে কবি কালিদাস বানাতে পারবো না রাজা, কিন্তু আমার ভালোবাসার পরশ দিয়ে তোমাকে সত্যিকারের একজন সুন্দর মানুষ তৈরি করতে পারবো। এরপর কি ঘটতে চলেছে আমি খুব ভালো করে জানি। কি জানো? কেন আমি আর তুমি হাত ধরাধরি করে আম্বাগানে বা নদীর পাড়ে গিয়ে নাচ গান করবো। এ বাবা, এসব তুমি জানলে কি করে? সিনেমায় দেখাচ্ছি তো। আরে এই রকম ঘটনার পরে নায়ক নায়িকা সব সময় হাত ধরাধরি করে নাচ গান শুরু করে। চলো চলো আমরা শুরু করে দিই। টিভিতে সিনেমা দেখে দেখে একেবারে পেকে গেছো না? দাঁড়াও দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা আমি। পিঠে খুব ব্যথা। কেন কেন রাজা, কি হয়েছে তোমার পিঠে? দাদা বেল দিয়ে মেরেছে। রাজা? হ্যাঁ, বেল দিয়ে খুব মেরেছে। মেরে ওই কাগজটা আমাকে দিয়ে সই করিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে। দেখো দেখো কিভাবে মেরেছে, দেখো। তোমার দাদা এত নিষ্ঠুর রাজা, এত নিষ্ঠুর। এইভাবে একটা সহজ সরল ছেলেকে এমনি করে কেউ মারতে পারে? আমি যা সহ্য করতে পারছি না রাজা, আর আমি সহ্য করতে পারছি না গো, আর পারছি না। আর আমার পিঠে কোনো ব্যথা নেই। তুমি হাত বুলিয়ে দিয়েছো, তোমার হাতের ছোঁয়ায় আমার পিঠের ব্যথা সব জ্বালা মিলিয়ে গেছে। দামিনী কোথায় তোরা? কোথায়? হে রাজা, হে দামিনী কোথায়? কোথায় তোরা? এই যে রকি মনে হয় দাদা দল বল নিয়ে এদিকেই আসছে, ওরা আমার দেখতে পেলে প্রাণে মেরে ফেলবে। এখন কি হবে দামিনী? তোমার কোনো ভয় নেই রাজা, তুমি যখন একবার আমার হাত ধরেছো তখন তোমাকে প্রাণে বাঁচানোর জন্য চলো চলো আমরা এই গণবিবাহের মঞ্চে লুকিয়ে পড়ি। ওখানে অনেক মানুষের ভিড় হয়েছে রাজা, তাড়াতাড়ি চলো রাজা, তাড়াতাড়ি চলো। হে রাজা, মেলার মধ্যে কেউ অশান্তি সৃষ্টি করবেন না। এই মেলা হলো পরিবর্তনের মেলা। স্বার্থের জন্য মানুষের সঙ্গে মানুষের হিংসা, খুন, সন্ত্রাস, ধর্ষণ ও নোংরা রাজনীতির যে ছবি আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি, সেই ছবি পরিবর্তন করার জন্যই এই মেলার আয়োজন করেছি। দীপদা, এই মেলার মাঠে রাজা দামিনীকে দেখতে পাচ্ছি না। আমি জানতে পেরেছি কিছুক্ষণ আগে রকির সঙ্গে দামিনী আর রাজার সাথে কথা কাটাকাটি হয়েছিল। রকি ও দলবল নিয়ে এসে মেলার পরিবেশ নষ্ট করতে চাইছিল। আমি ওদের গুন্ডামি বন্ধ করে দিয়ে আসছি। তুই ততক্ষণে গণবিবাহের শেষ জুটিটার বিয়ের বন্দোবস্ত কর, আমি ওই দিকটা সামলাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। গণবিবাহে নবম জুটির বিয়েটা ভালোভাবে সমাপ্ত হয়েছে, বাকি রয়েছে দশম জুটি। আচ্ছা একবার দেখে নিই তো এই দশম জুটিতে কার নাম আছে। হ্যালো কৌশিক। কে? তুমি আমাকে চিনতে পারছো না? আমি মেঘা। কিন্তু তোমার এমন দুরবস্থা কেন? দুরবস্থা না মানে তোমাকে এমন পোশাক আমি কোনোদিন দেখিনি তো, তাই। সরি, আই এম রিয়েলি ভেরি সরি। আসলে মোটা টাকার মাইনে চাকরি করা যে কোনো মানুষেরই লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়। সেটা ঠিক আছে, কিন্তু এমন নোংরা পোশাকে এমন সুন্দর পরিবেশে তুমি কিছুতেই আসতে পারো না। তুমি কিন্তু খুব অন্যায় করেছো। তুমি কি দামিনীর মুখে শুনে আমাকে অপমান করছো? আমার বোন সেরকম মেয়ে নয় যে তোমার নামে আমাকে কিছু বলবে, কিন্তু তোমাকে দেখে আমাকে আর আগের মতো ভালোবাসতে ইচ্ছে করছে না, তাই না? আমাকে ঘৃণা করছে, তাই না? আমার ভালোবাসা তো ঠুনকো নয় মেঘা যে অল্পেতে ভেঙে যাবে। তাই এসো না মেঘা, আজ এই সুন্দর মুহূর্তে আমরা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। তাকিয়ে দেখো মেঘা, তাকিয়ে দেখো, এই গণবিবাহের মঞ্চে বিয়ে করে কত ছেলে মেয়ে তারা নতুন জীবনের সন্ধানে চলে যাচ্ছে। তাই তুমি এসো, তুমি আমি একত্রিত হয়ে আমাদের এতদিনের ভালোবাসাকে আমরা সার্থকতায় রূপ দিই। কিন্তু আমি তো এখন বিয়ে করতে পারবো না কৌশিক। কেন মেঘা, তোমার বাড়িতে কি কোনো আপত্তি আছে? না, আমার স্বপ্ন আছে। মেঘা? ইয়েস কৌশিক, আমি স্বপ্ন চাই, সুখ চাই, অর্থ চাই, সুন্দর বাড়ি চাই, ব্যাংক ব্যালেন্সের পরিমাণটা বাড়াতে চাই। মেঘা, তাই তোমার ওই বিয়ে নামক প্রস্তাবটা আমি নাকচ করে দিলাম। মেঘা,
ইয়েস কৌশিক, আজ ওই গণবিবাহের মঞ্চে আমার বসের বিয়ে, সেই জন্য আমার এখানে আসা। তোমার সঙ্গে দেখা হয়ে গিয়ে ভালোই হলো। আমার মনের কথাটা আমি তোমাকে সরাসরি জানিয়ে দিয়ে গেলাম। মেঘা তুমি যেও না, ফিরে এসো মেঘা, তুমি ফিরে এসো। সাময়িক সুখের জন্য তুমি লোভের আকাশে উঠতে যেও না মেঘা। ওই লোভের ফানুসটা যেদিন ফেটে যাবে সেদিন কিন্তু তুমি মাটিতে মুখ থুবড়ে পড়বে। চলে গেল মেঘা, আমার কোনো কথা শুনলো না। এই কৌশিক তার মনের সুগন্ধ দিয়ে মেঘার মনে জমে থাকা দুর্গন্ধ পরিষ্কার করে তাকে সংসার মন্দিরে প্রতিষ্ঠা করতে পারলো না। হেরে গেলাম, আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটা জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমাকে কেমন লাগছে? একেবারে ময়ূর ছাড়া কার্তিক। ময়ূর আমি পেয়ে গেছি। তুমি আমার ময়ূর হবে। মানে 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 কার্তিক ছিল চিরকুমার, আর আমি আমার আইবুড়ো নাম ঘোচাবার জন্য আমি তোমাকে শালা বাবু বানাবো। বাজে কথা একদম বলবে না গজেন্দ্র প্রতাপ। লোকটা আমি বাজে হতে পারি, কথা কিন্তু খাঁটি বলি। তোমার বাবা মানে আমার শ্বশুর মশাই আমার সব দোষ গুণ ক্ষমা করে দিয়ে 1 লক্ষ টাকা বরপণ নিয়ে তোমার বোন দামিনীর সঙ্গে বিয়ে দেবো বলে কথা দিয়েছে। বিশ্বাস হচ্ছে না? লিস্টে 10 নম্বর জুটি কার নামটা আছে? না না না, এ কিছুতে হতে পারে না। এই লিস্টে তো দেখছি আমি না, এ কিছুতে হতে পারে না, কিছুতেই না। হবে হবে, এই মেলাতে নিশ্চয় নিয়মের পরিবর্তন হবে না, তাই দেরি না করে 10 নম্বর জুটি দামিনী মুখার্জির নামটা ঘোষণা করো। মাইকে না দামিনীকে ডাক। বড় খোকা যখন বলেছে তখন দামিনীর বিয়ে এখানেই হবে। এ তুমি কি বলছো বাবা? যে লোকটা তোমার এত বড় ক্ষতি করলো তাকে তুমি? সে যখন বলেছে তখন দামিনীর বিয়ে এখানে হবেই হবে। কিন্তু আমি বেঁচে থাকতে তা কিছুতেই হবে না। কারণ আমি দামিনীর বাবা। আমি যখন বলছি তখন দামিনীর বিয়ে এখানেই হবে। ডাক বাবা ডাক, দামিনীকে ডাক। ডাকছি। গণবিবাহের 10 জুটি দামিনী মুখার্জি, আপনি মঞ্চে চলে আসুন। লগ্নের সময় পেরিয়ে যাচ্ছে। যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। 10 নম্বর জুটি বিয়ে হয়ে গেছে। না ছুটকি রাজা কি করো বলতো দাদা? এই রকির ভয়ে গণবিবাহের সাজঘরে বসে লুকিয়েছিলাম, আর আমি সেজেছিলাম কোণে, কিন্তু পুরোহিত মশাই আমাদের সত্যিকারের পর্ব ভেবে জোর করে বিয়ে দিয়ে দিলেন। ওই বিয়ে আমি মানি না। তোমাকে বিয়ে করবো বলে তোমার বাবার হাতে বরপণ বাবু নগদ 1 লক্ষ টাকা দিয়েছে। হ্যাঁ দিয়েছিলে তো, মধু খাইয়েছিলে, কিন্তু তুমি যে দামিনীকে বিয়ে করবে সে কথা তো বলেনি। দিনু কাকা তোমার কপালটাই খারাপ, তোমার টাকাও গেল আর দামিনীও গেল। তোমার আইবুড়ো নামও খুশলো না, আর আমাকে ময়ূরও সাজতে হলো না। এই বর যখন আমি সেজেছি, বিয়ে তখন আমি করবই। ওই দামিনী চলো। না দাদা, ও তো এখন তোমার ছোট ভাইয়ের বউ। ভাসুর হয়ে ছোট ভাইয়ের বউয়ের গা ছুতে নেই দাদা, জানো না? জানবে 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 জানবে। আমি যখন একবার চৌধুরী বাড়ির ছোট বউ হয়েছি, আস্তে আস্তে উনি সব জেনে যাবেন, তাই না ভাসুর ঠাকুর?
তুমি কিন্তু জানো না, তুমি কিন্তু আগুন নিয়ে খেলতে যাচ্ছ। তুমি জানো না আমি কত বড় হিংস্র জানোয়ার। আর আপনিও জানেন না ভাস্বর ঠাকুর, আমি হব আপনাদের সংসার সার্কাসের রিং মাস্টার। অবাধ্য জানোয়ারকে কি করে জব্দ করে খেলা দেখাতে হয় সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। চলো রাজা, এখন তোমার বাড়িতে যাই। চলো। রাজা, তুই বাড়িতে ঢুকবি না। 100 বার ঢুকবে। রাজা ও নিজের অধিকারে ঢুকবে। প্রয়োজন হলে রাজা আইনের সাহায্যটা নিয়ে ঢুকবে। রাজাকে চালনা করব আমি। রাজা এবার মারের জবাব মার দিয়েই দেবে। শুনুন, প্রত্যেকটা পুরুষ মানুষের প্রতিষ্ঠার পিছনে থাকে তার স্ত্রীর হাত। বিষ্ণুপ্রিয়া না থাকলে শ্রী চৈতন্য মহাপ্রভু হতে পারতেন না। নাট্য জগতে গিরিশ ঘোষ হতে পারতেন না যদি ওনার পাশে ওনার স্ত্রী সুরাত না থাকতেন। আমি সোচ হয়ে ঢুকছি আর ফাল হয়ে বেরোবো। কিন্তু সির্ফ ট্রেলার থা, পিকচার अभी बाकी है मेरे दोस्त। এই তোর কথাবার্তা শুনে আমি তো পাগল হয়ে যাব বলে মনে হচ্ছে। পাগলা, তোর পাগলি কই? মানে এই তো তোমার পাগলা তো তোমার সামনে দাঁড়িয়ে আছে। পাগলা, তোর পাগলি হতে চাই। পাগলা, তোর পাগলি হতে চাই। আশ্বিনের শারদ প্রাতে মন্দিরে মন্দিরে বেজে উঠেছে শঙ্খ ঘণ্টা। ধরণীর বহিরাকাশ অন্তরিক্ষে মেঘমালা দিক দিগন্তে ছড়িয়ে দিচ্ছে দেবীর আগমন বার্তা। সে আসছে, সে আসছে, সে আসছে, এ আসছে দাদা। কে আবার? শিবের সঙ্গে দুর্গা। তাই তো তোমাকে বলছি সত্য, ঠাকুর আসতে কতক্ষণ? ঠাকুর গেছে বিসর্জন। তার মানে আবার রাজা সেই যে মার খেয়ে আলো দেখতে গেল, আজও ফিরে আসেনি দাদা। কি করে ফিরবে? ওরা জোর সব কিছু কেড়ে নিয়েছে। তারপর গজেন্দ্রকে যেভাবে মেরেছে তাতে ও আর কোনোদিন ফিরে আসবে না। আমাকে বাবা বলে ডেকে খুলে দেবে না আমার এই লৌহ শৃঙ্খল। সত্য, এ জীবনে আর বোধ হয় আমার মুক্তি নেই। মুক্ত আমি একদিন করবই দাদা, মুক্ত আমি একদিন করবই। আর রাজাকে ফিরিয়ে দেবো আপনার উত্তর শুনের অধিকার। কি করে করবে? তুমি যে অন্ধ হলেও যে আমি এককালে সাব রেজিস্টার ছিলাম দাদা, তার উপর আমার বিশ্বাস ভগবানের বিচার চিরকাল একটার পর চলে না। ভাই চলবে ঘর জামাই। চললে আমি কিন্তু ভগবানের বিরুদ্ধেই দাঁড়াবো। অন্ধের কি বা দিন আর কি বারা। সুতরাং দাঁড়ালেও তোমরা আমাদের কিছু করতে পারবে না, বরং আমি তোমাদের দিয়ে দেব অনলি অন ইনজেকশন। কেন চন্দ্র, কেন? তুই তো আমার ছোট বোন, ছোটবেলা থেকে